ওকে, সো ফার আমরা জারণ বিজারণ টাইট্রেশনের উপর 3টা ম্যাথ করে ফেলছি। এবার আসলে একটা জটিল একটু ম্যাথ করি। এক্সাম্পল 4, এই ম্যাথটায় বলছে 6.25 গ্রাম ব্লু ভিট্রিয়ল কে পানিতে দ্রবীভূত করা হয়েছে। ব্লু ভিট্রিয়ল মানে মনে আছে আশা করা যায় কপার সালফেট 5 অণু পানি। পানিতে দ্রবীভূত করে 150 ml দ্রবণ প্রস্তুত করা হলো। ওই দ্রবণে 10 মিলিকে নিয়ে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে 9 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রয়োজন হলে ব্লু ভিট্রিয়লে অনার্দ্র কপার সালফেটের শতকরা পরিমাণ নির্ণয় করো। অনেক বড় একটা অঙ্ক, আসলে জিনিসটা তেমন কঠিন কিছু না। দেখো আসলে ব্লু ভিট্রিয়লের ভিতরে পানি আছে, বিক্রিয়ায় তার প্রভাব নেই বলে আমি পানির অংশটুকুকে বাদ দিয়ে রাখছি। তো বেসিক্যালি ব্লু ভিট্রিয়ল কপার সালফেট, প্রথমে এটার সাথে পটাশিয়াম আয়োডাইড মেশানো হয়েছে, তখন তৈরি হয় হলো আমাদের কপার 1 আয়োডাইড, দ্যাট মিনস কিউ প্লাস আয়োডিন এবং পটাশিয়াম সালফেট। আমি ব্যালেন্সও করছি। এবার সেই আয়োডিন যেটা বের হয়েছে সেটাকে আবার সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করা হয়েছে, সোডিয়াম টেট্রাথায়োনেট আর সোডিয়াম আয়োডাইড তৈরি হয়েছে। তো আমাদের পরিমাণ দেওয়া আছে এইটার, আর বের করতে বলছে এইটা। একটা সমস্যা হলো এই সোফার আমরা যে জারণ বিজারণ টাইট্রেশনের 3টা ম্যাথ করছি, এগুলো একটা রিঅ্যাকশনের ভিতর লিমিটেড ছিল, বাট এই ম্যাথটায় 2টা রিঅ্যাকশন ইনভলভ আছে। এন্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ একটা ডাটা দিয়ে আছে ফার্স্ট রিঅ্যাকশনের, অন্য ডাটা দিয়ে আছে সেকেন্ড রিঅ্যাকশনের, বা সেকেন্ড রিঅ্যাকশনের ডাটার সাহায্যে ফার্স্ট রিঅ্যাকশনের একটা ডাটা বের করতে হবে। তো আসলে খুব কঠিন কিছু না, আমরা আমাদের বেসিক স্টোইকিওমেট্রিক ফর্মুলার উপর বেস করে অঙ্কটা করে ফেলতে পারি। দেখো, প্রথম রিঅ্যাকশনে যার ডাটা বের করা লাগবে, দ্যাট মিনস কপার সালফেট, এবং প্রথম রিঅ্যাকশন থেকে বিমুক্ত যে আয়োডিনের সাথে দ্বিতীয় বিক্রিয়া হয়েছে, তাই আমরা প্রথমে কপার সালফেট এবং আয়োডিনের ভিতর স্টোইকিওমেট্রিক রিলেশনটা ডেভেলপ করি। তো আমরা লিখতে পারি যে কপার সালফেটকে তার সহগ দিয়ে ভাগ করলে যেটা থাকে কপার সালফেট বাই 2, এবং আয়োডিনকে তার সহগ দিয়ে ভাগ করলে থাকে আয়োডিন বাই 1। তাহলে প্রথম রিঅ্যাকশন থেকে এটা আশা করা যায়, লেখা যায় যে কপার সালফেট বাই 2 ইকুয়াল টু আয়োডিন বাই 1। এবার দেখো দ্বিতীয় রিঅ্যাকশনে আয়োডিনের সাথে আবার থায়োসালফেটের রিলেশনটা কি? আয়োডিন বাই 1 ইজ ইকুয়াল টু থায়োসালফেট বাই 2, ঠিক তো? এখন দেখো তাহলে দুইটা ক্ষেত্রে আয়োডিন বাই 1 কমন আছে, তাহলে আমরা লিখতে পারি যে কপার সালফেট বাই 2 ইজ ইকুয়াল টু থায়োসালফেট বাই 2। বুঝতে পারছি তো? সো এখন দেখো আমার এইটার ডাটা দেওয়া আছে, এইটার ডাটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। 2 2 কাটাকাটি চলে যায়। তো কপার সালফেটের ভর বের করা দরকার, তাহলে W বাই M এ যাচ্ছি। M কোনটা হবে? দেখো এম হবে চাইছে অনার্দ্র কপার সালফেট। ব্লু ভিট্রিয়লের পানিকে কিন্তু কাউন্ট করা লাগবে না, কারণ আমরা জানি ব্লু ভিট্রিয়ল হলো কপার সালফেট 5 অণু পানি। বাট কোশ্চেনে বলছে শুধু অনার্দ্র কপার সালফেট, তার মানে আমরা এম বসাবো কপার সালফেটের এম, হুইচ ইজ 159.5। আচ্ছা, 2 আর লেখার দরকার নেই, এটা কাটাকাটি যায়। তাহলে W বাই M করলে হয়ে যাচ্ছে, তার মোল সংখ্যা পেয়ে যাচ্ছি। আর থায়োসালফেটের মোল সংখ্যা কি করে বের করব? আয়তন ইনটু ঘনমাত্রা। আয়তন কত দেওয়া আছে? 9 ml, এটাকে লিটারে নিলাম, 1000 দিয়ে ভাগ করে, ঘনমাত্রা 0.1, তাহলে 0.1 দিয়ে গুণ করলে এটার আমার মোল সংখ্যা বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমাদের W এর মান আসে 0.14355 গ্রাম। বাট একটু খেয়াল করো, এই ম্যাথটাও কিন্তু ওই সামান্য একটা ট্রিক আছে। এটুকু কিন্তু আসলে সম্পূর্ণ দ্রবণ না, 10 মিলির ভিতর আছে, বাট সম্পূর্ণ দ্রবণটা ছিল 150 মিলি। তাহলে 10 মিলিতে যদি এতটুকু থাকে, 150 মিলিতে কত থাকবে? এটা আমরা ঐকিক নিয়ম করে বের করলেই পারি। এটাকে একটা 15 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এটাকে 15 দিয়ে গুণ করলে আসে 2.15 গ্রাম। তো আশা করা যায় এই পার্টটাও তোমরা বুঝতে পারছো। টাইট্রেশন হয়েছিল 10 মিলিতে, সো এই ভরটা হলো 10 মিলির ভর। টোটাল দ্রবণটা 150 মিলির, এখানে 15 দিয়ে গুণ করলাম। এখন দেখো এটা হলো আমার কপার সালফেটের ভর। মোট ভর কত? 6.25 গ্রাম। তাহলে মোট ভরের এটা কত ভাগ, এটা ইজিলি আমরা বের করতে পারি। 2.15 ডিভাইডেড বাই 6.25 ইনটু 100, মানে 6.25 গ্রামে আছে 2.15 গ্রাম, 100 গ্রামের ভিতর কত আছে? তাহলে এখান থেকে অ্যান্সার চলে আসে 34.4%। সো বলছিলাম একটু জটিল সমস্যা। বুয়েট ভর্তি পরীক্ষা বা যে সকল ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষা হবে তাদের জন্য এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, আশা করা যায় তোমরা পারবা। বাট এখন হয়তো তোমরা একটু আমার উপর রেগে আসো, কারণ তোমরা জিজ্ঞাসা করবা যে ভাইয়া এটা তো স্টোইকিওমেট্রির সাহায্যে করলাম, আর আমরা জানি স্টোইকিওমেট্রির জন্য করার জন্য রিঅ্যাকশন লেখা লাগে। তাহলে আমার সহজ কি হলো? আপনি তো বলছেন রিঅ্যাকশন না লিখেও অঙ্কগুলা করা যায় তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যার সাহায্যে। হ্যাঁ, এই অঙ্কটাও কিন্তু সেভাবেও করা যাবে। দেখো, তুমি যদি শুধুমাত্র কপার সালফেট আর থায়োসালফেটের ভিতর তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা সূত্র অ্যাপ্লাই করো, তাহলে অঙ্ক হয়ে যাবে। কপার সালফেটের মোল সংখ্যা হলো আমাদের W বাই M করে বের করবো, সো W বাই 159.5। তুল্য সংখ্যা কত ধরবা? এখন দেখো রিঅ্যাকশনে আমি লিখে রাখছি কপার সালফেটে কপারের জারণ মান 2 আর
সে বিক্রিয়ার পর তার জারণ মান হয়ে যায় 1, দ্যাট মিনস কপার একটা ইলেকট্রন গ্রহণ করে, অ্যাজ এ জারক তার তুল্য সংখ্যা হলো 1। তাহলে আমরা এটার তুল্য সংখ্যা বসাই দিই 1। এবার থায়োসালফেটের সাথে কম্পেয়ার করব। থায়োসালফেটের আয়তন দেওয়া ছিল 9 মিলিলিটার, এটাকে লিটারে নিয়ে নিই, ঘনমাত্রা 0.1। এটা হলো থায়োসালফেটের মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা। এটা হলো মোল সংখ্যা। এবার তুল্য সংখ্যা, থায়োসালফেটের তুল্য সংখ্যা হলো 1। কেন 1? দেখো, থায়োসালফেটে সালফারের জারণ মান থাকে 2, আর সেটা বিক্রিয়ার পরে জারিত হয়ে সোডিয়াম টেট্রাথায়োনাইড তৈরি করে, যেখানে জারণ মান 2.5। তার মানে বলতো কতটুকু জারণ মান বৃদ্ধি পাইছে? হাফ, হুইচ মিনস ইলেকট্রন ডোনেট করছে হাফটা। এখন দেখো, জারণ মান আমরা অলওয়েজ হিসাব করি পার পরমাণু, তার মানে প্রতিটা পরমাণু অর্ধেক ইলেকট্রন ত্যাগ করছে, হুইচ মিনস দুইটা পরমাণু মিলে একটা ইলেকট্রন ত্যাগ করছে। আর তুল্য সংখ্যা কিন্তু অ্যাজ এ টিম আমরা হিসাব করি, অ্যাজ এ কম্পাউন্ড, অ্যাজ এ যৌগ হিসাব করি। সো যৌগ হিসাবে সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা হবে 1। তাহলে দেখো, এখান থেকে যদি আমি ডাব্লিউ বের করে নিয়ে আসি, বা এই ডাব্লিউর মানটাও কিন্তু আমাদের আগের মানের মতোই সেম আসবে। ডাব্লিউ হবে 0.14355 গ্রাম। পরে এটাকে তুমি 15 দিয়ে গুণ করে 150 মিলিতে এবং ভেজাল বা শতকরা পরিমাণও বের করতে পারবা। সো দেখো, অঙ্কটা বোঝার জন্য আসলে স্টোইকিওমেট্রি এই বড়ভাবে করা দরকার আছে, বাট তুমি জিনিসটা বোঝার পর খুব সহজে কিন্তু ইচ্ছা করলে শর্টকাটে অঙ্কটা করে ফেলতে পারো। ওকে, আমাদের পরবর্তী এক্সাম্পল। এখানে আমরা একটা জটিল সমস্যা সলভ করতে যাচ্ছি। এখানে বলা হয়েছে যে 5 গ্রাম ব্লিচিং পাউডারকে পানিতে দ্রবীভূত করে 500 ml দ্রবণ প্রস্তুত করা হলো। এই দ্রবণের 10 ml এ অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে 15 ml 0.08 m সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রয়োজন হয়। ব্লিচিং পাউডারের সক্রিয় ক্লোরিনের শতকরা পরিমাণ নির্ণয় করো। সো আসলে অঙ্কটার সাথে আমাদের এক্সাম্পল 4 এর মিল আছে, এখানেও একাধিক বিক্রিয়া ইনভলভ আছে টোটাল কোশ্চেনটার ভিতর, এবং ডেটা যেটা দেওয়া আছে সেটা হলো দুইটা ডিফারেন্ট রিয়াকশনের। যেমন আমরা যদি দেখি, এখানে ডেটা দেওয়া আছে সোডিয়াম থায়োসালফেটের আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, দ্যাট মিনস আমরা মূল সংখ্যা বের করতে পারবো। যেটা দেখা যাচ্ছে সোডিয়াম থায়োসালফেট ইনভলভ হলো 3 নাম্বার ইকুয়েশনে, বাট বের করতে বলছে হলো ক্লোরিনের পরিমাণ। সো ক্লোরিন ইনভলভ আছে হলো 1 নাম্বার ইকুয়েশনে, আবার 2 নাম্বার ইকুয়েশনে। ওকে, আসো একটু ইকুয়েশনগুলো দেখে নিই। প্রথমে ব্লিচিং পাউডারের সংকেত আমরা জানি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এটাকে পানির ভিতর দেওয়া হয়েছে। তো এই পানির ভিতর গেলে এখানে কি উৎপন্ন হয়, জিনিসটাকে আমরা অত জটিলভাবে চিন্তা না করে আমরা এইভাবে চিন্তা করি যে আমরা জানি ক্লোরিনকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে সেখান থেকে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ও পানি উৎপন্ন হয়। তো ওই জিনিসটাকে আমরা একটু উল্টাভাবে চিন্তা করলে ভাবতে পারি যে ব্লিচিং পাউডারকে পানিতে দিলে এক অণু ক্লোরিন বিমুক্ত হয়। এখন দেখো, আমরা জানি ক্লোরিন কিন্তু একটা খুব শক্তিশালী জারক, তাহলে এটার সাথে যদি পটাশিয়াম আয়োডাইড, যেটা একটা বিজারক, তার বিক্রিয়া দেওয়া হয়, তাহলে কিন্তু পটাশিয়াম ক্লোরাইড এবং আয়োডিন উৎপন্ন হবে। সেই আয়োডিনকে আবার থায়োসালফেটের সাহায্যে টাইট্রেশন করা হয়েছে। লাস্টের স্টেপকে আমরা জানি, এই স্টেপটাকে বলা হয় হলো আয়োডিমিতি, কারণ আয়োডিনকে সরাসরি এখানে টাইট্রেট করা হয়। শুধুমাত্র এই স্টেপটা যদি কোথাও ঘটে থাকে তাহলে সেটাকে বলা হয় আয়োডিমিতি। বাট এখানে দেখো, এখানে কিন্তু বেশ কয়েকটা স্টেপ আছে। প্রথমে পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন বের করে তারপর আয়োডিনের টাইট্রেশন করা হয়েছে। 2 স্টেপে আয়োডিনের পরিমাণ নির্ণয়ের এই পদ্ধতিকে আমরা বলি আয়োডোমিতি। সো বেসিক্যালি এই প্রবলেমটা কিন্তু একটা আয়োডোমিতির প্রবলেম, কারণ 2টা স্টেপে হয়। আর যদি শুধু ডিরেক্ট লাস্ট স্টেপ থাকতো তখন এটাকে আমরা বলতাম আয়োডিমিতি। ওকে, এখন দেখো কিভাবে সলভ করা যায়। আমরা আগের অঙ্কটার অ্যাপ্রোচে এগোই। আমরা দেখতে পারি যে ক্যালসিয়াম ক্লোরাইডের এবং ক্লোরিনের এই প্রথম রিঅ্যাকশনটার ক্ষেত্রে তাদের স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইডের 1 আর ক্লোরিনেরও 1। তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বাই 1 ইজ ইকুয়াল টু ক্লোরিন বাই 1। দ্বিতীয় রিঅ্যাকশনে আবার দেখতে পারি ক্লোরিন এবং আয়োডিনের ভিতর রেশিওটা হলো ক্লোরিন বাই 1 ইজ ইকুয়াল টু আয়োডিন বাই 1। ভাই একটু খেয়াল করে দেখো, কেন এতগুলা যৌগ থাকতে আমরা শুধু ক্লোরিন এবং আয়োডিনকে নিয়ে কনসার্নড, অন্যদের নিয়ে চিন্তা করতেছি না? কারণ আমার ডেটা কিন্তু দেওয়া আছে ক্লোরিনের, আর যার ডেটা দেওয়া আছে থায়োসালফেট, সে আবার আয়োডিনের সাথে বিক্রিয়া করে। এই কারণে আমরা শুধু ক্লোরিন আর আয়োডিনকে নিয়ে ডিল করতেছি। তাহলে লিখতে পারি ক্লোরিন বাই 1 ইজ ইকুয়াল টু আয়োডিন বাই 1। আবার সিমিলারলি নিচের রিঅ্যাকশনে লিখতে পারি আয়োডিন বাই 1 ইজ ইকুয়াল টু থায়োসালফেট বাই 2। তাহলে দেখো, আয়োডিন বাই 1 এর জায়গায় আমরা ক্লোরিন বাই 1 যদি বসাই দিই, তাহলে আমাদের যে দুইটা ডেটা দেওয়া আছে তাদের ভিতর কিন্তু একটা সম্পর্ক আমরা পেয়ে যাব। সো বেসিক্যালি এই টাইপের মাল্টিপল রিঅ্যাকশন ইনভলভড যে টাইপের ম্যাথ, এগুলো আসলে তোমাকে এই স্টেপগুলো ফলো করতে হবে। এখন দেখো, আবার আগের অঙ্কটার মতো কিন্তু তুমি সহজে অঙ্কটা করে ফেলতে পারতা যদি তুমি এইভাবে চিন্তা করতে। দেখো, এই লাইনটাকে আর গুণন করলে আমরা লিখতে পারি ক্লোরিন ইন্টু 2
ইজ ইকুয়াল টু থায়োসালফেট ইনটু 1, তাই না? আর গুণন করলে এই লাইনটা আসে। এই লাইনটা কিভাবে আসছে আমি তোমাদের দেখালাম। এখন দেখো এই লাইনটাকে কিন্তু ডিরেক্টলি এভাবেও চিন্তা করা যায় যে ক্লোরিনের তুল্য সংখ্যা 2, তাই মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, থায়োসালফেটের তুল্য সংখ্যা 1, তাই মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। সো দেখো বোঝার জন্য আমাদের অনেক কিছু জানা লাগতেছে, বাট যেহেতু আমরা একবার অঙ্কটা বুঝে গেলে খুব সহজেই কিন্তু অঙ্কটা করে ফেলতে পারতেছি। পরীক্ষায় কিন্তু তুমি ডিরেক্টলি এখান থেকেই শুরু করতে পারো, রিয়াকশন না লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন দেখো ক্লোরিনের তুল্য সংখ্যা 2 কেন হলো, এটা যদি কারো মনে কনফিউশন থাকে তাহলে দেখো ক্লোরিন এক একটা করে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইডে পরিণত হয়। তাহলে যেহেতু Cl2 তাই 2টা ইলেকট্রন, 2টা ক্লোরাইড, তুল্য সংখ্যা গৃহীত ইলেকট্রন সংখ্যা 2। ওকে, তাহলে এটার ভর বের করবো W/m, m হলো 71, থায়োসালফেটের আয়তন ঘনমাত্রা, সেটা হলো আয়তন হলো কয় মিলি, 15 মিলি, দ্যাট মিন্স 15, এটাকে লিটারে নিয়ে যাব, ঘনমাত্রা 0.08 শেষ। এখান থেকে দেখো ইজিলি আমরা কিন্তু ক্লোরিনের ভর পেয়ে যাবো, এবং ক্লোরিনের ভরটা আসে 0.0426 গ্রাম। এখন দেখো আবারও আগের অঙ্কের মতো কিন্তু এখানেও সেম প্যাচ আছে যে 10 মিলির ভিতরে এই টাইট্রেশনটা করা হয়েছে, মানে ব্লিচিং পাউডার 10 মিলি নিয়ে আমরা ভর পাইলাম কত, 0.0426 গ্রাম, বাট অ্যাকচুয়ালি ব্লিচিং পাউডার সলিউশনটা ছিল 500 মিলি। তাহলে 10 মিলিতে ভর যদি এত হয়, 500 মিলিতে ভরটা কত হবে, এটাকে 50 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, ভরটা হলো 2.13 গ্রাম। এবার তুমি যদি শতকরা ক্লোরিনের পরিমাণ বের করতে চাও তাহলে 5 গ্রাম টোটাল ছিল, 5 গ্রামের ভিতর আছে 2.13 গ্রাম, তাহলে 100 গ্রামের ভিতর কত আছে, 2.13 ইন্টু 100 ডিভাইডেড বাই 5, অ্যান্সার হলো আমার 42.6%। সো আশা করা যায় তোমরা সমস্যাটা বুঝতে পারছো। রিটেন পরীক্ষা আসলে তুমি ডিরেক্টলি এখান থেকেও শুরু করতে পারবা, বাট জিনিসটা আসলে কেন হচ্ছে, কিভাবে একটা ডেটার সাহায্যে আরেকটা ডেটা আমরা বের করতে পারতেছি, সেই জিনিসটা বোঝার জন্য আসলে তোমাকে এই স্টেপগুলো একটু বুঝে আসতে হবে। আমরা আমাদের জারক বিজারক টাইট্রেশনের সর্বশেষ গাণিতিক সমস্যায় চলে এসেছি। খুব বিখ্যাত একটা অঙ্ক, মূলত বিখ্যাত হওয়ার পিছনে যে কারণটা আছে সেটা হলো আমরা দেখছি যে এর আগের প্রবলেমগুলোয় 2টা বা 3টা রিঅ্যাকশন ইনভলভ, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে 4টা রিঅ্যাকশন ইনভলভ। সো ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা দেখছি যে মাল্টিপল রিঅ্যাকশন ইনভলভ থাকলেও অঙ্কগুলো কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারি, ইনশাল্লাহ এটাও পারবো। আসলে দেখা যাক ম্যাথটা কি বলছে। আমি আর ম্যাথটা না পড়ে একবারেই তোমাদের ম্যাথটা ইন্টারপ্রেট করে দিই। ম্যাথটা আসলে কিছু চুনা পাথরকে অক্সালিক অ্যাসিডে মেশানো হয়েছে প্রথমে। তো চুনা পাথরকে যদি অক্সালিক অ্যাসিডে মেশানো হয় তখন ক্যালসিয়াম অক্সালেটের অদক্ষেপ পড়ে, CaC2O পড়ে। পরবর্তীতে ওই ক্যালসিয়াম অক্সালেটের অদক্ষেপকে দ্রবণীয় করার জন্য আবারও সালফিউরিক অ্যাসিড মেশানো হয়েছে, তখন সেখান থেকে তৈরি হয়েছে অক্সালিক অ্যাসিড এবং ক্যালসিয়াম সালফেট। তো অক্সালিক অ্যাসিডটা একটা বিজারক, এটাকে জারিত করার জন্য এবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হয়েছে, আর দ্রবণে তো অলরেডি আগে থেকে মেশানো সালফিউরিক অ্যাসিড ছিল। তো তারপর জারণ বিজারণ বিক্রিয়া হয়ে কার্বন ডাইঅক্সাইড, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট এবং পানি উৎপন্ন হয়েছে। তো দেখো এখানে ডেটা দেওয়া আছে হলো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, কিন্তু বের করতে বলছে হলো ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ। আসলে ক্যালসিয়াম অক্সাইড কোথা থেকে আসে, ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড আসে, তো সেই ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা বের করতে হবে। তো বেসিক্যালি আমরা যদি পটাশিয়াম এই 3টা রিঅ্যাকশনের সাহায্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করে ফেলতে পারি তাহলে বাকি কাজটা মনে হয় সহজ, কারণ যত মোল ক্যালসিয়াম কার্বনেট আমরা জানি তার ভিতর তত মোল ক্যালসিয়াম অক্সাইড আছে। তো টোটাল একটা ভরও দেওয়া আছে, পরে আমাদের আসলে কম্পেয়ার করে দেখতে হবে যে কত % আসলে ক্যালসিয়াম অক্সাইড আছে এর ভিতর। তো আসলে আমরা আমাদের স্টোইকিওমেট্রিক স্টেপে ফলো করি। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো প্রথমে ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইডের ভিতর রেশিওটা কত চিন্তা করো, 1:1। তাহলে আমরা লিখতে পারি ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা এবং ক্যালসিয়াম অক্সাইডের মোল সংখ্যা সমান। পরবর্তী রিঅ্যাকশন দুইটার ভিতর যদি একটু তাকাই দেখো, ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল থাকলে ক্যালসিয়াম অক্সালেট 1 মোল হয়, আবার ক্যালসিয়াম অক্সালেট 1 মোল হলে অক্সালিক অ্যাসিডও 1 মোল হয়। তাই একবারে আমি লিখে রাখছি ক্যালসিয়াম কার্বনেট বাই 1 ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম অক্সালেট বাই 1 ইজ ইকুয়াল টু অক্সালিক অ্যাসিড বাই 1, কারণ প্রত্যেকেরই অনুপাত 1:1:1। ওকে, এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মেইন রিডক্স রিঅ্যাকশনে যা ঘটছে সেটা হলো অক্সালিক অ্যাসিডের সাথে পারম্যাঙ্গানেটের রিঅ্যাকশন হয়েছে। এখানে আমরা যদি একটু সমতা করার পর রেশিও চিন্তা করি তাহলে সেটা আসে অক্সালিক অ্যাসিড বাই 5 ইজ ইকুয়াল টু পারম্যাঙ্গানেট বাই 2। ওকে, এখন দেখো তাহলে আমাদের এই অক্সালিক অ্যাসিডের ডাটা ইউজ করে ক্যালসিয়াম কার্বনেট বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করে দিই। 5 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 1 আর এটা উপরে চলে আসবে 2.5।
5 দিয়ে গুণ করার ফলে এরকম একটা অবস্থা চলে আসে। এখন দেখো এইটার সমান আবার কি ক্যালসিয়াম কার্বনেট না, অক্সালিক অ্যাসিড নিচে থেকে প্রতিটা 1 বাদ দিয়ে দিই, তাহলে কি লেখা যায় অক্সালিক অ্যাসিড সমান ক্যালসিয়াম কার্বনেট, আবার ক্যালসিয়াম কার্বনেট সমান কি ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমি একবার লিখে ফেলতে পারি ক্যালসিয়াম অক্সাইড সমান সমান 2.5 ইনটু পটাশিয়াম কার্বনেট। এখন দেখো এটার ভর বের করবো, তাই W/M সূত্রে যাচ্ছি, আর এটার ক্ষেত্রে আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন 15 মিলি, লিটারে নিয়ে নিলাম, ঘনমাত্রা 0.08। শেষ। দেখো এখন এখান থেকে ভর চলে আসবে 0.168 গ্রাম। তাহলে দেখো কত সহজে আমরা কিন্তু চুনের ভর বের করে ফেললাম, ক্যালসিয়াম অক্সাইডের ভর বের করে ফেললাম। বাকিটাও অঙ্ক আশা করা যায় তোমরা নিজেরাই করতে পারবা। 0.37 গ্রামের ভিতর আছে 0.168 গ্রাম, এইটুকু জায়গায় আমরা করে ফেলি। 0.37 গ্রামের ভিতর আছে 0.168 গ্রাম, তাহলে 100 গ্রামে কত আছে 0.168 ইন্টু 100 ডিভাইডেড বাই 0.37, এটাই আমাদের অ্যান্সার। সো আশা করা যায় এই জটিল প্রবলেমটা এখন তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। ওকে, সো ফার আমরা অনেক ম্যাথ দেখছি, আমরা আরো কিছু ম্যাথস দেখবো, বাট তার আগে আবার একটা খুব ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল টপিক আলোচনা করি। টপিকটা হলো সমতাকরণ। তো এখানে আসলে একটা মজার ব্যাপার তোমাদের সাথে শেয়ার করবো আমি। ধরো একটা বিক্রিয়া আছে সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়া উৎপাদন হয় সোডিয়াম সালফেট আর পানি। তো এই রাসায়নিক সমীকরণটা আমরা যদি সমতা করার চিন্তা করি, তো সেই চিন্তা করার আগে একটা জিনিস চিন্তা করো, আমরা তো একটা জিনিস জানি যে এই বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই বলা যায় যে অ্যাসিডের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু বেজের মানে ক্ষারকীয় যৌগের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা ইনটু 2 আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা ইনটু 1, কারণ সালফিউরিক অ্যাসিডের 2টা হাইড্রোজেন, তুল্য সংখ্যা 2, সোডিয়াম হাইড্রোক্সাইডে একটা OH, তুল্য সংখ্যা 1। এবার দেখো এটাকে যদি আমরা একটু এভাবে সাজায় লিখি, তাহলে এটা লিখতে পারি এই 1টাকে এই পাশে নিয়ে এসে সালফিউরিক অ্যাসিড বাই 1 ইজ ইকুয়াল টু সোডিয়াম হাইড্রোক্সাইড বাই 2। এই পর্যন্ত আশা করা যায় কারো কোনো আপত্তি নাই। বাট এবার একটু চিন্তা করো এই ফরম্যাটে তোমরা কখন লেখা দেখো? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা যখন স্টোইকিওমেট্রির সাহায্যে অঙ্ক করি তখন কিন্তু আমরা এই ফরম্যাটটা দেখি। তখন আমরা দেখি যে কোনো জিনিসের মোল সংখ্যার পাশে তার সহগটা নিচে চলে আসে, এবং আবারও যে কোনো পদার্থের নিচের যে সংখ্যাটা এটা মূলত আসলে বিক্রিয়ায় তার সহগ। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডের সহগ হলো 1 এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সহগ হলো 2, ঠিক তো? এবং দেখো এবার যদি আমরা একটু এই পাশে চিন্তা করি যে এখানে হাইড্রোজেন দুইটা আর OH আছে, সুতরাং পানি হবে 2টা, বাকি কিন্তু বিক্রিয়া সমতা হয়ে গেছে। তাহলে দেখো আমরা কিন্তু আসলে অসাধারণ একটা জিনিস খেয়াল করছো কিনা, এই তুল্য সংখ্যার সাহায্যে কিন্তু আমরা বিক্রিয়া সমতাও করতে পারি। কি হচ্ছে একটু খেয়াল করো, যার নিচে তার অন্যজনের তুল্য সংখ্যা চলে আসে, কারণ খেয়াল করে দেখো যার তুল্য সংখ্যা তার পাশে থাকে তাহলে অন্যজনের তুল্য সংখ্যা আর গুণন করলে তার নিচে চলে আসবে। এবার দেখো তার নিচের সংখ্যাটাই কিন্তু আসলে তার বিক্রিয়ার সহগ। তার মানে আমরা আসলে বলতে পারি একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় অ্যাসিডের সহগ আসলে ক্ষারের তুল্য সংখ্যা এবং ক্ষারের সহগ আসলে অ্যাসিডের তুল্য সংখ্যা। তো সোফার আসলে আমাদের এন্টায়ার লাইফে সেই প্রথম থেকে যখনই আমরা সমতা করা শুরু করছি আমরা মূলত আসলে তুল্য সংখ্যা সমতাই করতাম, কারণ দেখো এর তুল্য সংখ্যা 2, এর তুল্য সংখ্যা 1, 1কে 2 দিয়ে গুণ করে দুই পাশের তুল্য সংখ্যা আসলে আমরা সমান করছি। ওকে, এখন তোমরা নিশ্চয়ই বিরক্ত হচ্ছ, ভাইয়া ক্লাস 8-এ থাকতে এটা কেন আমাদের বললেন না? কারণ তখন এগুলো আসতো, এখন তার এগুলো আসে না। এগুলো আমাদের জেনে কি কাজ? একটু চিন্তা করে দেখো ভাইয়া, এই কনসেপ্টটা কি শুধুমাত্র অ্যাসিড বেস সমতার ক্ষেত্রে প্রযোজ্য হবে, জারক বিজারকের ক্ষেত্রেও হবে না? অ্যাসিড বেজের সমতার ক্ষেত্রে আমরা দেখলাম অ্যাসিডের পাশে বেজের তুল্য সংখ্যা, বেজের পাশে অ্যাসিডের তুল্য সংখ্যা এসে সমতা করা যায়। তাহলে এবার বলতো জারক বিজারকের সমতার ক্ষেত্রে আমরা জারকের পাশে কার তুল্য সংখ্যা আনবো? এক্স্যাক্টলি বিজারকের, আর বিজারকের পাশে জারকের। তাহলে দেখো জারক বিজারক সমতাকরণ যেটা আমাদের জন্য সবচেয়ে কঠিন, অনেক বড় সেগুলাকে কিন্তু ইচ্ছা করলে এখন আমরা চোখের নিমেষে কমপ্লিট করে ফেলতে পারি। কিভাবে বলতো? জারকের পাশে বিজারকের তুল্য সংখ্যা আসবে, বিজারকের পাশে আসবে জারকের তুল্য সংখ্যা। সো এছাড়াও বাকি যে জিনিসগুলো সেগুলো সমতা করার জন্য কিছু টিপস আছে, আসলে আমরা সেই বিষয়গুলো একটু শিখে ফেলি। তাহলে দেখো একটু আগে আমি তোমাদের বললাম যে অ্যাসিডের পাশে ক্ষারের তুল্য সংখ্যা আসে আর ক্ষারের পাশে মূলত অ্যাসিডের তুল্য সংখ্যা আসে। আর আমি এটাও বলছি যে ইচ্ছা করলে তুমি এই কনসেপ্টটা জারণ বিজারণ সমতার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। তাহলে তখন আমাদের স্টেপগুলা কি হবে দেখো, সেটাই আমি লিখে রাখছি, তোমরাও তোমাদের খাতায় তুলে নিতে পারো। স্টেপ 1-এ জারকের পাশে আসবে বিজারকের তুল্য সংখ্যা, আর বুঝতেই পারছো স্টেপ 2 হবে বিজারকের পাশে জারকের তুল্য সংখ্যা। এখন দেখো এর পরের স্টেপটা হলো জারকে যতটি অক্সিজেন আছে
সমতা করব, মানে আমি জারকের পাশে বিজারকের তুল্য সংখ্যা বসানোর পর জারকে যতটি অক্সিজেন পরমাণু আছে উৎপাদে ততটি পানির অণু উৎপন্ন হবে। এখন পানির জন্য হাইড্রোজেন তো দরকার, পানির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন বিজারক থেকে আসবে। খেয়াল করো, প্রথমে পানির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন আমরা বিজারকের কাছে যাব, যদি বিজারকে না থাকে তাহলে অ্যাসিড থেকে আসবে। এই 4টা স্টেপ একটু মনে রাখো, তাহলে আমরা অনেক সমতা বেশ সহজেই করে ফেলতে পারবো। এখন দেখো নিচে আবার আমি লিখে রাখছি শর্ত প্রযোজ্য। শর্তটা হলো এই স্টেপগুলা মেইনলি অ্যাপ্লিকেবল, বা এই শর্টকাটটা মেইনলি অ্যাপ্লিকেবল হলো অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ সমতার ক্ষেত্রে। এখন তুমি চিন্তা করছো ভাইয়া তাহলে কি ক্ষারীয় মাধ্যমে হতে পারে? হ্যাঁ অবশ্যই, জারণ বিজারণ কিন্তু ক্ষারীয় মাধ্যমে হতে পারে, নিরপেক্ষ মাধ্যমে হতে পারে, তবে তোমাদের বইয়ের ম্যাক্সিমাম সমতাই হলো অম্লীয় মাধ্যমে। সুতরাং ম্যাক্সিমাম কোশ্চেনে তুমি এইভাবে সলভ করতে পারবা। ওইসব স্পেশাল কেস নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে, সো আসো আমরা কয়েকটা এক্সাম্পলে দেখি এই স্টেপগুলো ফলো করে সহজেই সলভ করা যায় কিনা। ওকে, আসো আমরা এবার তাহলে কিছু অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া, খুব কমন এবং ফেমাস অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়াকে তুল্য সংখ্যার কনসেপ্টে সহজেই সলভ করে ফেলি। এটা কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় এমসিকিউ আকারে আসতে পারে, রিটেন আকারেও আসতে পারে। ওকে, আমাদের প্রথম বিক্রিয়াটা খুবই পরিচিত বিক্রিয়া, সালফিউরিক অ্যাসিড এর মাধ্যমে ফেরাস সালফেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া। এখন দেখো আমি আসলে সবগুলা বিক্রিয়ার উৎপাদ লিখে দিছি, বাট তোমাদের উৎপাদ মনে রাখার একটা সহজ অ্যাডভাইস দিই। মনে রাখবা অ্যাসিডের যে ঋণাত্মক অংশ আছে এটার সাথে সকল ধাতুই বিক্রিয়া করে। আই রিপিট, অম্লীয় মাধ্যমের বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে সকল ধাতু বিক্রিয়া করে। তাহলে দেখো উৎপাদগুলা কি হবে, আমাদের পটাশিয়াম ধাতু পটাশিয়াম সালফেট তৈরি করবে। আয়রনটা তোমরা নিশ্চয়ই জানো ফেরাস সালফেট বিক্রিয়ার পর তৈরি করে ফেরিক সালফেট, আর ম্যাঙ্গানিজ ধাতু সালফেটের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করবে ম্যাঙ্গানাস সালফেট। আর এছাড়া অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ায় জারকে যদি অক্সিজেন থাকে তাহলে অবশ্যই পানি উৎপন্ন হবে। খেয়াল করো আমি জারকের অক্সিজেনকে সবুজ কালার দিয়ে ডিনোট করছি এবং পানির ভিতরের অক্সিজেনকেও সবুজ কালার দিয়ে ডিনোট করছি। দ্য রিজন ইজ দ্যাট তুমি তাহলে বুঝতে পারবা যে জারকের অক্সিজেনটাই কোথায় যাচ্ছে বলতো, পানি উৎপন্ন করতেছে। ওকে, আসো এবার সমতা শুরু করে ফেলি। তো প্রথম কথা আমাদের স্টেপটা ছিল জারকের পাশে বিজারকের তুল্য সংখ্যা। তো ফেরাস সালফেট বিজারক এর তুল্য সংখ্যা হলো 1, তাহলে জারকের পাশে আমি দিই 1। এবার বিজারকের পাশে জারকের তুল্য সংখ্যা, তাহলে ফেরাস সালফেট বিজারকের পাশে জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা অম্লীয় মাধ্যমে 5। সো দেখো এই মানগুলো কিন্তু আমাদের মনে রাখা লাগবে। এবার হলো জারকের যে কয়টা অক্সিজেন, এক একটার ভিতর 4টা অক্সিজেন পরমাণু আছে, যেহেতু একটা অণুই আছে তাহলে অক্সিজেন 4টা, তাহলে 4টা অক্সিজেন পরমাণু হলে পানিও হবে 4টা। এবার পানির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন লাগে দেখো তো, 4টা পানির ভিতর 4 দুগুণে 8টা হাইড্রোজেন। এই হাইড্রোজেন গুলো আসবে বিজারকের কাছ থেকে। বাট দেখো আমাদের বিজারকের ভিতর কি কোনো হাইড্রোজেন আছে? নাই। তাহলে বলো তো 8টা হাইড্রোজেনই কোথা থেকে আসবে? অ্যাসিড থেকে। তাহলে অ্যাসিডের জায়গায় হবে 4। দেখো আমাদের বাম পাশ সমতা হয়ে গেছে। এবার ডান পাশ একটু দেখে নিলেই হয়। এখানে একটা পটাশিয়াম আছে, এখানে আছে আমাদের 2টা, তার মানে এখানে একটা হাফ লাগবে। এখানে আমাদের আয়রন আছে 5টা, এখানে আছে 2টা, তাহলে এখানে একটা 5/2 লাগবে। আর এখানে ম্যাঙ্গানিজ একটা, এটা একটা। সো আলটিমেটলি আমাদের রিঅ্যাকশন কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। তোমার যদি এটা দেখতে একটু ভগ্নাংশ দেখতে অস্বস্তি লাগে তাহলে তুমি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিতে পারো। ওকে, আসলে 2 নম্বর বিক্রিয়াটা সমতা করে ফেলি। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6 ফেরাস সালফেটের পাশে, ফেরাস সালফেটের 1 পটাশিয়াম ডাইক্রোমেটের পাশে। তাহলে কয়টা অক্সিজেন হলো? 7টা, তাহলে পানি হবে 7টা। হাইড্রোজেন তাহলে কয়টা হলো? 14টা। এখন দেখো এবারও বিজারকে কোনো হাইড্রোজেন নাই, তাহলে 14টা হাইড্রোজেনই সালফিউরিক অ্যাসিড থেকে আসবে, তাহলে সালফিউরিক অ্যাসিড হবে 7টা। আচ্ছা, এবার তাহলে এই পাশটা সমতা করি। ক্রোমিয়াম আছে এখানে 2টা, এখানে 2টা, ওকে ফাইন। আয়রন এখানে আছে 2টা, ওখানে আছে 6টা, তাহলে 3 দিয়ে গুণ। আর এখানে পটাশিয়াম 2টা, এখানেও 2টা, শেষ, সমতা হয়ে গেছে। ওকে, এবার আসো আরেকটা 3 নাম্বারটা প্র্যাকটিস করি। এটা একটু মজার একটা ব্যাপার। এখানে পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া হয়েছে। তো দেখো অক্সালিক অ্যাসিড থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর এছাড়া অন্যান্য উৎপাদগুলোর ক্ষেত্রে ওই যে অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে ধাতু বিক্রিয়া করবে, তাহলে পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানাস সালফেট উৎপন্ন হবে, আর কার্বন ডাই অক্সাইড, পানি তো হবেই কারণ জারকে অক্সিজেন আছে। ওকে, এখন তাহলে দেখো অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, পারম্যাঙ্গানেটের 5, যার যার পাশে চেঞ্জ করে দিলাম। তাহলে অক্সিজেন কয়টা হলো? এক একটার ভিতর 4টা, 2টা পারম্যাঙ্গানেট অক্সিজেন কয়টা? 8টা, তাহলে পানি হবে 8টা। তাহলে কয়টা হাইড্রোজেন হলো? 16টা। এইবার মজার ব্যাপার দেখো, আমরা
সোফার দেখছি সবসময় হাইড্রোজেনকে প্রোভাইড করছে অ্যাসিড, বাট আমি তোমাকে বলছিলাম হাইড্রোজেন আগে আমরা বিজারকের কাছে যাবো, বিজারকের কাছে থাকলে সেখান থেকে নিব। তো আমার 16টা হাইড্রোজেন লাগে, দেখো বিজারকের কাছেই কিন্তু 5 দুগুণা 10টা হাইড্রোজেন আছে, তাহলে ও 10টা দিয়ে দিল। বাকি কয়টা লাগবে? 6টা, তার মানে অ্যাসিড দরকার হলো 3টা। ওকে, এবার ডান পাশটা দেখি, কার্বন কয়টা? 5 দুগুণা 10, তাহলে কার্বন ডাইঅক্সাইড 10। ম্যাঙ্গানাস কয়টা? 2টা, তাহলে ম্যাঙ্গানাস সালফেট 2। পটাশিয়াম 2টা, 2টা শেষ। ওকে, সিমিলার টাইপের আরেকটা রিঅ্যাকশন দেখি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া। তো অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে এবারও সব ধাতু বিক্রিয়া করবে, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট। বাট দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের অক্সিজেনটা লাল কালি দিয়ে দেখাইছি, এইটা কিন্তু পরিণত হচ্ছে অক্সিজেনে। সো বেসিক্যালি এখানে বিজারক হাইড্রোজেন পারঅক্সাইড ইজ কনভার্টিং ইনটু অক্সিজেন। বাট পানির অক্সিজেন কোথা থেকে আসতেছে বলতো? সবুজ অক্সিজেন কিন্তু আসতেছে জারক থেকে। সো জারকের অক্সিজেন সবসময় পানি উৎপন্ন করতেছে, বিজারকের অক্সিজেন এখানে অক্সিজেন অণু আকারে পরিণত হচ্ছে। বুঝতে পারছি? ওকে, আসো সমতা করি। হাইড্রোজেন পারঅক্সাইডের তুল্য সংখ্যা 2, পারম্যাঙ্গানেটের 5, তাহলে অক্সিজেন হয় 8টা, তাহলে পানিও হবে 8টা। 16টা হাইড্রোজেন। বলতো ভাইয়া আগেকার কাছ থেকে নিব বিজারকের কাছ থেকে, বিজারকের কাছে কয়টা আছে? 10টা, তাহলে বাকি থাকলো 6টা। সালফিউরিক অ্যাসিড 3টা। এবার একটু দেখি মিলছে কিনা, 2টা পটাশিয়াম সালফেট মিলে গেছে। ম্যাঙ্গানাস 2টা, এখানে একটা 2 দিয়ে দিই। বিজারকের অক্সিজেন কয়টা বলতো? লাল অক্সিজেন 10টা, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? 5। শেষ। সো দেখো, আশা করা যায় এই কমন অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ সমতা যেগুলো এতদিন তোমার অনেক পেইন দিত, আশা করা যায় সেই সমতাগুলো এখন তুমি চোখের নিমেষেই সলভ করে ফেলতে পারবে। সো আশা করা যায় এই কনসেপ্ট দিয়ে তুমি এখন বইয়ের সমতাগুলো আরো বেশি প্র্যাকটিস করবা। আমি সবগুলা দেখালাম না, বাকিগুলোও প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সেগুলোও মিলে যাবে। ওকে, আমাদের পরবর্তী টাইপ 7 বিয়ার ল্যাম্বার্টের সূত্র। এটা হলো 2টা ইন্ডিভিজুয়াল সূত্র, বিয়ারের সূত্র এবং ল্যাম্বার্টের সূত্রের সামেশন। একবারে সামেশন আকারে সূত্রটাকে লেখা যায় A = ABC, ছোট হাতের ABC। এর প্রতিটা প্রতীকের সাথে আমি তোমাদের পরিচয় করাই দেবো। তার আগে একটু দেখি যে আসলে বিয়ার ল্যাম্বার্টের সূত্রটা কি বা কিভাবে কাজ করে। ধরো একটা নলের ভিতর একটা জলীয় দ্রবণ আছে, একটা পদার্থের ভিতর, বা মনে করো একটা পানির ভিতর কিছু জৈব পদার্থ আছে। এটা হলো সেই পানি এবং লাল কালার দ্বারা সেই জৈব পদার্থকে আমি চিহ্নিত করছি। এখন এইটার ঘনমাত্রা কত এটা আমরা বের করতে চাচ্ছি। সো বেসিক্যালি বিয়ার ল্যাম্বার্টের সূত্রের অ্যাপ্লিকেশন হলো ঘনমাত্রা নির্ণয়। এখন দেখো এই ধরনের জৈব পদার্থের ঘনমাত্রা কিন্তু তুমি খুব সহজে টাইট্রেশনের সাহায্যে বের করতে পারবা না, কারণ প্রথমত এদের ঘনমাত্রা থাকে খুবই কম, আর দ্বিতীয়ত এটা আসলে অ্যাসিড বের ভিতর পড়ে না যে তুমি ক্ষার দিয়ে টাইট্রেট করবা, ওদিকে জারক দিয়ে টাইট্রেট করাও এটা খুব কঠিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে বিয়ার ল্যাম্বার্টের সূত্র একটা অসাধারণ সূত্র। এই সূত্রের সাহায্যে তুমি খুবই সামান্য পরিমাণ দ্রবণে উপস্থিত জৈব পদার্থের ঘনমাত্রা কিন্তু বের করে নিয়ে আসতে পারো। কনসেপ্টটা হলো এরকম, বিয়ার এবং ল্যাম্বার্ট পরীক্ষা করে দেখেন যে যদি জলীয় দ্রবণের মধ্যে কোনো একটি একবর্ণী আলোকে পাঠানো হয়, এই তীর চিহ্ন দ্বারা আমরা সেই একবর্ণী আলোকে বোঝাচ্ছি, তাহলে সেই আলোর কিছুটা অংশ শোষিত হয়ে যায়। বলতো আলোর অংশটা কে শোষণ করে? ওই যে জৈব পদার্থের ভিতর বিভিন্ন বন্ধনের যে ইলেকট্রনগুলা থাকে তারা আসলে শক্তি শোষণ করে উপরের কক্ষপথে চলে যায়, এই কারণে তারা এই শক্তিটা আলো থেকে নেয়। এবং অতঃপর দেখা যায় যে যে আলোটা বের হয়ে যাচ্ছে তার শক্তির মানটা বা তীব্রতার মানটা একটু কমে যায়। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে অবশ্যই I0 ইজ গ্রেটার দেন I0 হলো আপতিত আলোর তীব্রতা আর I হলো নির্গত আলোর তীব্রতা। দেখো এই যে আমি লিখেও রাখছি যে I0 হলো আপতিত রশ্মির তীব্রতা, I হলো নির্গত রশ্মির তীব্রতা। তো এই আপতিত আলোর রশ্মির তীব্রতার এবং নির্গত আলোর রশ্মির তীব্রতার ভ্যালুগুলো ইউজ করলে ইচ্ছা করলে আমরা এই দ্রবণের ঘনমাত্রাটা বের করতে পারি। এছাড়া আর যে প্যারামিটারগুলো লাগবে সেটা হলো বি হলো এই নলের দৈর্ঘ্যটা, আর সি হলো এই যে পদার্থ আছে তার ঘনমাত্রা, এবং এখানে একটা ধ্রুবক আছে, ধ্রুবকটা হলো শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পটিভিটি, যেটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি। তো বিয়ার এবং ল্যাম্বার্টের সূত্রকে সমন্বয় করে যে সূত্রটা দাঁড়ায় সেই সূত্রটা বলে হলো A = ABC। এ শোষণ ধ্রুবক, বি নলের দৈর্ঘ্য, সি হলো আমার ঘনমাত্রা। বাট প্রশ্ন হলো বড় হাতের এ কি? দেখো বড় হাতের এ কে বলি আমরা অ্যাবজর্বেন্স। অ্যাবজর্বেন্স হলো এই লগ অফ I0/I, মানে আপতিত আলো এবং নির্গত আলোর রশ্মির অনুপাত। এখন একটা দেখো, তুমি যদি সূত্রটা ফিল করতে চাও, ধরো আমি বললাম আপতিত আলোর রশ্মির তীব্রতা 10⁻³ এবং নির্গত আলোর রশ্মির তীব্রতা হলো 10⁻²। তাহলে অ্যাবজর্বেন্সের মানটা কত হবে বলো তো?
log of 10 to the power 3 divided by 10 to the power 2 which is log 10 which is 1 বুঝতে পারছি এখন দেখো তুমি যদি এই নলের দৈর্ঘ্যটা আরো বড় করে দাও তাহলে কি হবে এখানে আরো বেশি পদার্থ থাকবে তাহলে এই পদার্থগুলো আরো বেশি শোষণ করবে বলো তো আরো বেশি যদি শক্তি শোষণ করে তাহলে আই এর মান কি বাড়বে না কমবে আরো কমে যাবে ধরো আই এর মান তখন হয়ে গেল জাস্ট 10 তাহলে এবার দেখো অ্যাবজর্বেন্সের মান কত আসে log of 10 to the power 3 by 10 is equal to log of 100 is equal to 2 তাহলে দেখো নলের দৈর্ঘ্যটা বাড়ায় দিলে এই রেশিওর মানটাও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে তাহলে অ্যাবজর্বেন্সের সাথে এই নলের দৈর্ঘ্য সম্পর্ক কি বলতো সমানুপাতিক সিমিলারলি তুমি ইচ্ছে করলে ঘনমাত্রা দিয়েও এই জিনিসটা দেখাতে পারো যে আসলে ঘনমাত্রা বৃদ্ধি করলেও বেশি বেশি শোষণ হবে তাই এই অ্যাবজর্বেন্সের মানটা কিন্তু আস্তে আস্তে বাড়বে তাহলে আমরা লিখতে পারি H সমানুপাতিক B H সমানুপাতিক প্রপোর্শনাল টু সি এবং এই দুটো সমানুপাতিক এক করে তারপর একটা সমানুপাতিক ধ্রুবক এনে এই সূত্রটাকে এস্টাবলিশ করা হয়েছে সো আশা করা যায় সূত্রের টার্মগুলোর সাথে আমরা পরিচিত হতে পারছি অ্যাবজর্বেন্স হলো I নট বাই I বাকি টার্মগুলো আমি বললাম এককগুলোও লিখে রাখছি আমি দেখো বি দৈর্ঘ্যের একক যে কোনো কিছু হতে পারে তবে সাধারণত এগুলো সেন্টিমিটারে থাকে এবং ঘনমাত্রা এখানে সাধারণত গ্রাম পার লিটারে থাকে তো এই দুইটা একক যদি দেওয়া থাকে অথবা এই শোষণ ক্ষমতার একক দেওয়া থাকে তাহলে তুমি বাকি এককগুলো বুঝে নিতে পারবা যেমন ধরো আমি এই দুইটা একক বলে দিলে এ যেহেতু একটা রেশিও এর কোনো একক নাই আমি বি এর একক বলছি সেন্টিমিটার সি এর একক বলছি গ্রাম পার লিটার তাহলে এখান থেকে দেখো তুমি এর এককটা বুঝে নিতে পারো এ হবে 1/b সি এর একক এখান থেকে লেখা যায় a is equal to a/bc এর কোনো একক নাই bc এর একক উল্টাই দিলে থাকে হলো এই মানটা লিটার গ্রাম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স সো আশা করা যায় একক নিয়ে তোমাদের খুব একটা সমস্যা হবে না তবে সাধারণত একক দেওয়া না থাকলে তুমি এই এককগুলাই ধরে দিবা তবে এছাড়াও আরেকটা প্যারামিটার আমাদের জানা লাগবে আমরা লগ অফ আপতিত এবং নির্গত রশ্মির অনুপাতকে এ বলতেছি কারণ এটা অ্যাবজর্বেন্স আরেকটা প্যারামিটার আছে এটাকে বলি আমরা ট্রান্সমিটেন্স হলো নির্গত এবং আপতিত আলোর অনুপাত এটা পাশে কিন্তু কোনো লগ নাই তো তোমরা যেন কনফিউজ না হয়ে যাও এখানে একটা সিস্টেম শিখাই দিচ্ছি দেখো ভাইয়া কোন রশ্মিটা অ্যাবজর্ব হবে ডেফিনেটলি আপতিত রশ্মি এখন অ্যাবজর্বেন্সের ক্ষেত্রে আপতিত রশ্মি উপরে আর কোন আলোটা নির্গত হবে ডেফিনেটলি নির্গত রশ্মি তাই ট্রান্সমিটেন্সের ক্ষেত্রে নির্গত রশ্মি উপরে সো এই মানগুলা বা এই প্যারামিটারগুলো মনে রাখলে বিয়ার ল্যাম্বার্টের সূত্র থেকে অঙ্ক করা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না আসলে আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করি তাহলে বিয়ার ল্যাম্বার্টের সূত্রের উপর ভিত্তি করে একটা গাণিতিক সমস্যা আমরা সলভ করি এক্সাম্পল 1 এ ম্যাথটায় বলা হয়েছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পাত্রে নেওয়া নমুনা দ্রবণ থেকে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর 70% নির্গত হয় যদি বস্তুর শোষণ ক্ষমতা 2.0 হয় তবে দ্রবণের ঘনমাত্রা বের করো তার মানে দেখো যে বলছিলাম না যে আলোটা দেওয়া হয় তার কিছুটা আলো শোষিত হয়ে যায় ওই পদার্থের ইলেকট্রনগুলা শক্তিটা সাধারণত শোষণ করে তো এখানে বলা হয়েছে 100% আলোর ভিতর 30% শোষণ হয়েছে বাকি 70% হলো পার হয়ে চলে গেছে বলো তো আসলে এই 70%টা কি দেখো এই 70%টা কিন্তু আসলে ট্রান্সমিটেন্স কারণ নির্গত আলো এবং আপতিত আলোর অনুপাত হলো এখানে 70% বা 0.7 আর এছাড়া দেয়া আছে নলের দৈর্ঘ্য b 1 সেন্টিমিটার শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পটিভিটি a হলো 2.0 তো এর একক দেওয়া নাই বাট দেখো আমরা বলছিলাম না কনভেনশনালি একক না দেয়া থাকলে আমরা ধরে নিব এর একক হলো লিটার গ্রাম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স দ্যাট মিন্স যে ঘনমাত্রাটা বেরোবে সেটার একক হবে গ্রাম পার লিটার ওকে এখন দেখো আমাদের সূত্র হলো a is equal to abc বাট দেখো c এর মান তো বের করতে হবে b দেওয়া আছে a দেওয়া আছে কিন্তু এর মানও কিন্তু দেওয়া নেই মানে বড় হাতের এর মান কিন্তু দেওয়া নেই এখন বড় হাতের এর জায়গায় আমরা লিখতে পারি log of I নট বাই I কারণ অ্যাবজর্বেন্সের ক্ষেত্রে জানি ভাই কোন প্রতীকটা উপরে যাবে আপতিত রশ্মি আর ট্রান্সমিটেন্সের ক্ষেত্রে নির্গত রশ্মি এখন দেখো I নট বাই I এর মান কিন্তু জানি না বাট I এর মান কিন্তু 0.7 তাহলে এখানে আমরা বসায় দিতে পারি না I নট বাই I এর মান আসলে 1/0.7 এর মান হলো 2.0 b এর মান হলো 1.0 দেখো তাহলে c এর মান কিন্তু এখান থেকে বের হয়ে আসবে c এর মান হলো 7.74 * 10 ইনভার্স 2 গ্রাম পার লিটার সো আসলে বিয়ার ল্যাম্বার্টের সূত্রের গাণিতিক সমস্যা বলি খুব একটা জটিল না এই সূত্রগুলো এবং বিভিন্ন টার্ম সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকলে আশা করা যায় অন্যান্য প্রবলেমও তোমরা সলভ করতে পারবা
আসলে এবার একটা গ্রাফের উপর বেস করে বিয়ার ল্যাম্বার্টের সূত্রে গাণিতিক সমস্যা সলভ করি। এখানে বলা হয়েছে একটি নমুনার অ্যাবজর্বেন্স বনাম নলের দৈর্ঘ্যের লেখচিত্রের ঢাল 0.05, নমুনার শোষণ ক্ষমতা 2.0 হলে ঘনমাত্রা কত। তো দেখো লেখচিত্রটা কিন্তু দেওয়া নেই, আগে আমাদের বুঝতে হবে লেখচিত্রটা কেমন হবে। তো এই লেখচিত্রের ওয়াই অক্ষে আছে অ্যাবজর্বেন্স, তাহলে আমরা অ্যাবজর্বেন্সকে ওয়াই ধরে নিই আর এ বি সি। এছাড়া এই এক্স অক্ষে আছে হলো আমাদের নলের দৈর্ঘ্য, তার মানে এই যে বি যেটা এটাকে আমরা ধরে নিই এক্স। তাহলে দেখো বাকি থাকলো এ সি, তাহলে এই এ এবং সি দুইটাকে ধ্রুবক ধরে আমরা এটাকে যদি এম ধরে নিই, তার মানে এম সমান সমান আমরা ধরলাম এসি। তাহলে দেখো সমীকরণটা আসে y ইজ ইকুয়াল টু mx। আমরা জানি y ইজ ইকুয়াল টু mx হলো একটি মূলবিন্দুগামী সরলরেখা এবং যার ঢাল হলো m। তার মানে দেখো এই লেখচিত্রটি একটি মূলবিন্দুগামী সরলরেখা হবে এবং এটার ঢাল হলো m। এই m এর মান দেওয়া আছে 0.05। এখন আমরা কি জানি, কি দেখলাম যে আমরা m সমান সমান ac, তাহলে দেখো আমরা বলতে পারি ac সমান সমান 0.05। এবার এর মান কত, অ্যাবজর্পটিভিটির মান হলো 2 দেওয়া শোষণ ক্ষমতা, তাহলে দেখো একমাত্র আননোন থাকে আমাদের সি, এখান থেকে বের হয়ে আসবে সি এর মান আসবে 0.025 গ্রাম পার লিটার। সো গ্রাফিক্যালি প্রশ্ন আসলেও আশা করা যায় তোমরা পারবা। এ বনাম বি বা এ বনাম সি দুইটা লেখচিত্রই কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা হবে এবং সেক্ষেত্রে বাকি কোন অংশটুকু ধ্রুবক হবে বা ঢাল হবে সেটা আশা করা যায় তোমরা এভাবে বের করে নিয়ে আসতে পারবে। দেখো এখন পর্যন্ত আমরা যত ম্যাথ করছি সব ম্যাথই ছিল আসলে আমাদের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা থেকে, দ্যাট মিনস সেকেন্ড পার্টের চ্যাপ্টার 3 থেকে। বাট ভুলে যেও না এই লেকচারে কিন্তু আরও একটা চ্যাপ্টার আছে, সেটা হলো ফার্স্ট পার্টের ফার্স্ট চ্যাপ্টার, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এখন আমার মনে হয় তোমরা নিশ্চয়ই জানো বা তোমরা বুঝতে পারছো যে আসলে এই চ্যাপ্টারটা এই লেকচারের জন্য এতটাও গুরুত্বপূর্ণ কিছু না, বাট তারপরেও এখান থেকে এমসিকিউ আসতে পারে কিছু কিছু টপিক থেকে। আশা করা যায় তোমরা সেই টপিকগুলো পড়ে নিবা। যেমন এই চ্যাপ্টারের ভিতরে একটা টপিক আছে হ্যাজার্ড সিম্বল, অর্থাৎ বিভিন্ন বিপজ্জনক বস্তু, বিভিন্ন বিপজ্জনক রাসায়নিক বস্তুকে কি সিম্বল দ্বারা চিহ্নিত করা হয়, এগুলা কিন্তু অবজেক্টিভ আকারে আসতে পারে। এছাড়া মাইক্রোঅ্যানালাইসিসের যে রেঞ্জ, কতটুকু ভর পর্যন্ত আমরা ম্যাক্রো দিয়ে মাপতে পারি বা মাইক্রোতে মাপতে পারি, এটাও আসতে পারে। আশা করা যায় এই সকল জায়গা থেকে তোমরা একটু রিডিং পড়ে নিবা যেন কোনো অবজেক্টিভ আসলে তোমরা অ্যান্সার দিতে পারো। তবে এছাড়াও চ্যাপ্টার 1 একটা সামান্য গাণিতিক সমস্যাও আছে, এটা আসলে ল্যাবরেটরি রিলেটেড, ভর পরিমাপ বিষয়ক একটা গাণিতিক সমস্যাটা হলো পল বুঙ্গির ব্যালেন্স রিলেটেড। সো আসো আমরা একটু সমস্যাটা দেখে ফেলি। তো পল বুঙ্গির ব্যালেন্স আসলে খুব কমন একটা জিনিস, তোমরা তোমাদের সোফার হয়তো এইচএসসিতে দেখেছো বা ভার্সিটিতে যখন ল্যাবে যাবা তখন দেখবে ভর পরিমাপ করার জন্য পল বুঙ্গির ব্যালেন্স ইউজ করা হয়। ইজ লাইক দ্য সিম্পল পাল্লা, আমরা যে দাড়ি পাল্লা দেখি এরকমই আর কি। তো ধরো এটা একটা দাড়ি পাল্লার যে উপর একটা বিমের মতো থাকে সেটাকে আমরা বিম বলতেছি, এর এক পাশে আমরা ভর চাপাই। ধরো এই পাশে 10 মিলিগ্রামের একটা ভর চাপালাম বা 10 গ্রামের একটা ভর চাপালাম, মানে একটা বস্তু যার ভর 10 গ্রাম সেটাকে আমি বাম প্রান্তে চাপালাম, তাহলে আমার নিক্তিটা তো এরকম হয়ে যাবে, তাই না? এখন আমরা করি কি, ব্যালেন্স করার জন্য এই পাশে আমরা ওজন চাপাই, যেটাকে আমরা বাটখারা বলি। তো ধরো তুমি যদি এই পাশে একটা 10 গ্রামের বাটখারা চাপাও, তাহলে দুইটা আবার কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। তার মানে বুঝতে পারবো এই জিনিসটার ভর আসলে 10 গ্রাম। এটাই সিম্পল বেসিক, বাট খেয়াল করো আমাদের আরো অনেক প্রিসাইসলি মাপা দরকার হয়। যেমন ধরো একটা বস্তুর ভর 10.1 গ্রাম। হ্যাঁ, এখন তুমি এটাকে 10.1 গ্রাম ভরের একটা বস্তু চাপালে বস্তুর নিক্তিটা এই পাশে বেঁকে যাবে। ব্যালেন্স করার জন্য তুমি যদি 10 গ্রামের একটা বাটখারা দাও বা একটা ওজন চাপাও, তাও কিন্তু পুরোপুরি ব্যালেন্স হবে না। কেন বলো তো? কারণ এটার ভর 10.1 গ্রাম। এখন 0.1 গ্রামের কিন্তু কোনো বাটখারা নাই বা কোনো ওজন নাই, তাহলে ওইটুকু আমি কি করে ব্যালেন্স করব? দেখো এখানে খুব সুন্দর একটা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন করা হয়। এখানে 10 গ্রাম আছে এই পাশে, 10.1 গ্রাম আছে বাম পাশে, আর এই পাশে আছে আমার 10 গ্রাম। সুতরাং এই প্রান্তটা সামান্য একটু নিচু হয়ে থাকবে। এবার আমরা একটা ভর এর উপর থেকে আস্তে আস্তে মুভ করাবো। কোন দিকে? দেখো আমার ওই পাশে ভর বাড়ানো দরকার, এই ভরটা আস্তে আস্তে এই পাশে মুভ করাতে থাকলে একটা সময় জিনিসটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। বুঝতে পারছি? এই ভরটাকে বলা হয় রাইডার। রাইডার নামটা কেন নিশ্চয়ই বুঝতে পারতেছো, কারণ এটা বিমের উপর থেকে রাইড করতে পারে। এখন তুমি দেখলা যে এটাকে 10 ঘর ডানে নিয়ে গেলে ব্যালেন্স হয়ে যায়, তাহলে এর একটা ডেফিনেটলি সিগনিফিকেন্স আছে। দ্যাট মিনস রাইডারকে প্রতি ঘর সরানোর জন্য আসলে কতটুকু ভর অ্যাড হচ্ছে বা রাইডারের ভরের ইম্প্যাক্ট কি সেটা ডেফিনেটলি আমাদের পরিমাপ করে রাখতে হবে। দেন সেই ইম্প্যাক্টটা আমরা ওই আগের 10 গ্রামের সাথে এডিশনাল পার্ট হিসেবে যোগ করে দিব, আমরা অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে যাব।
এখন দেখো এই যে রাইডারের প্রতি ঘর যাওয়ার জন্য যে ইম্প্যাক্টটা হচ্ছে এটাকে আমরা বলি রাইডার ধ্রুবক। তাহলে বলো তো রাইডার ধ্রুবক জিনিসটা কি? প্রতি ঘর মুভ করার জন্য রাইডারের ভর কতটুকু অংশ যোগ হয়, এইদিকে গেলে আসলে ভর যোগ হবে আর এইদিকে গেলে ভরটা আসলে বিয়োগ হবে। এটা নিয়ে আমরা একটু পর আবার ডিসকাস করব। সো আসলে আমরা একটা ম্যাথ দেখে ফেলি, আমার মনে হয় বিষয়গুলো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাথে আমরা রাইডারের ধ্রুবক আর রাইডারের নিজস্ব ওজন বের করব। ওকে, তো আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমাদের পলভঙ্গির ব্যালেন্সে যে বইয়ে গাণিতিক সমস্যা দেওয়া, এখানে দুইটা টাইপের পলভঙ্গির ব্যালেন্স রিলেটেড নিয়ে কথা বলা হয়েছে। সো আমি একই অঙ্ক দুইটা টাইপের দিয়ে ম্যাথটা দেখাচ্ছি, দুইটা এক্সাম্পলে দুইটা টাইপের পলভঙ্গির ব্যালেন্সকে দেখানো হয়েছে। ওকে, ফার্স্ট অফ অল লেটস সি দ্য এক্সাম্পল 1। এখানে বলছে নিক্তির বিমের মাঝে শূন্য দাগ, তার মানে এরকম একটা নিক্তি যার মাঝখানে শূন্য দাগ এবং দুদিকে 50টি করে দাগ, তার মানে এই পাশেও 50 পর্যন্ত, এই পাশেও 50 পর্যন্ত। রাইডারকে সর্বডানের 50 নম্বর দাগে রেখে, দ্যাট মিনস এখান থেকে মুভ করে করে রাইডারকে এনে রাখা হয়েছে এইখানে। বাম পাল্লায় 10 মিলিগ্রাম ওজন যোগ করলে, মানে এই পাল্লায় 10 মিলিগ্রাম ওজন যোগ করছে। এখন একটা জিনিস দেখো, আমার প্রথমে যখন রাইডারটাকে এই পাশে আনছি জিনিসটা আসলে এরকম বেঁকে যাবে না। এবার 10 মিলিগ্রাম ওজন দিয়ে দেখো কি করা হয়েছে, নিক্তিকে ভারসাম্য অর্জিত হয়, দ্যাট মিনস দুইটা পাশ ব্যালেন্স হয়ে যায়। এখন একটা জিনিস দেখো, এখানে আসলে কিছু ইনফরমেশন মিসিং আছে, আমি তোমাদের বলে দিই। এই যে টাইপের নিক্তিতে মাঝখানে শূন্য দাগ, দুই পাশে 50 দাগ থাকে, আমরা ধরে নিব এই নিক্তিটাই মাঝখান বরাবর একটা সাপোর্ট দিয়ে যুক্ত আছে। সাপোর্টটা কোথায়? মাঝখান বরাবর। এখন চিন্তা করো, যেহেতু এটা মাঝখান বরাবর একটা সাপোর্ট দিয়ে যুক্ত আছে, এই পাশে একটা বস্তু আছে আর অন্য পাশে একটা 10 মিলিগ্রাম ভর আছে, তাহলে এটা খুবই অবভিয়াস জিনিস যে এই বস্তুর ভরই কত বলতো? 10 মিলিগ্রাম। চিন্তা করো, তুমি একটা চালের বস্তাকে একটা পাল্লার এক পাশে রাখলা, অন্য পাশে 10 কেজির একটা ওজন চাপালা বা একটা বাটখারা চাপালে, তাহলে অবশ্যই চালের বস্তার ওজন কত হবে? 10 কেজি। সিমিলার ওয়েতে এখানে রাইডারের ওজন কত বলতো? 10 মিলিগ্রাম। তাহলে প্রথম প্রশ্ন যেটা, রাইডারের নিজস্ব ওজন কত, এটার অ্যান্সার আসলে 10 মিলিগ্রাম। বুঝতে পারছি? সো মাঝখানে শূন্য দাগ থাকলে আসলে কমপ্লিকেসি তেমন কিছু নাই। এই এক্সাম্পল 2 তে একটু কমপ্লিকেসি আছে, এটা আমি পরে আসতেছি। মাঝখানে শূন্য দাগ থাকলে সবসময় মনে রাখবো যে আসলে এক পাশে বস্তু থাকবে, অন্য পাশে যে ভরটা থাকবে ব্যালেন্স হলে সেটাই আসলে বস্তুর ভর। ওকে, এবার 2 নম্বর প্রশ্ন, রাইডারের ধ্রুবক কত? ভাই আমি রাইডারের ধ্রুবক জানি, কি বলছিলাম? প্রতি ঘরের যাওয়ার জন্য রাইডারের কতটুকু ভর ইম্প্যাক্ট পড়ে। খেয়াল করে দেখো, 50 ঘর ডানে রাইডার গেছে, এই পাশে তখন কত ভর চাপানো লাগছে? 10 মিলিগ্রাম। তাহলে আমরা বলতে পারি না যে 50 ঘর ডানে যাওয়ার জন্য রাইডারের ইম্প্যাক্ট হলো 10 মিলিগ্রাম। তাহলে বলতো এক ঘর যাওয়ার জন্য রাইডারের ইম্প্যাক্ট কত হবে? 10 মিলিগ্রাম পার 50, দ্যাট মিনস যেটা আসবে 0.2 মিলিগ্রাম। তার মানে প্রতি ঘর ডানে যাওয়ার জন্য রাইডারের ইম্প্যাক্ট হলো 0.2 মিলিগ্রাম। সো আশা করা যায় রাইডার ধ্রুবক জিনিসটা আমরা বুঝতে পারছি। এটা হলো রাইডারের নিজস্ব ভর ডিভাইডেড বাই দাগ সংখ্যা, এখানে হলো 0.2 মিলিগ্রাম। দ্যাট মিনস এরপর আমরা ফার্দার এক্সাম্পল 3 তে দেখবো যে রাইডারকে 3 ঘর ডানে সরানো হয়েছে। বলতো ভাই 3 ঘর ডানে সরানো হলে কতটুকু ইম্প্যাক্ট হবে ভরের? এক ঘরের জন্য 0.2 মিলিগ্রাম, তার মানে 3 ঘর ডানে সরানোর মানে হলো 0.6 মিলিগ্রাম ভর যোগ হবে। ক্লিয়ার? ওকে, এবার একটু দেখো এক্সাম্পল 2। এক্সাম্পল 2 তে একটু সমস্যা আছে। এখানে বলা হয়েছে নিক্তির বিমের সর্ববাম হতে সর্বডানে 0 হতে 100 পর্যন্ত দাগ কাটা, এখানে 0, এখানে 100। রাইডারকে সর্বডানের 100 নম্বর দাগে রেখে, তার মানে রাইডারকে 100 ঘর মুভ করে এখানে এনে রাখা হয়েছে। বাম পাল্লায় 10 মিলিগ্রাম ওজন যোগ করা হয়েছে, এই পাল্লায় 10 মিলিগ্রাম ওজন যোগ করা হয়েছে এবং জিনিসটা ভারসাম্য অর্জিত হয়েছে। সিমিলার কোশ্চেন, রাইডারের নিজস্ব ওজন কত এবং রাইডার ধ্রুবক কত। এখন দেখো এক্সাম্পল 1 দেখে আসার পর তোমার মনে হচ্ছে ভাই এটাও তো সেম, এই পাশে রাইডার আছে আর এই পাশে আছে আমার হলো, এটা ধরো রাইডার আর এই পাশে একটা ভর আছে, ধরো এটা হলো এম, তাহলে আমার রাইডারের ভরই তো আমার 10 মিলিগ্রাম, তাই না? বাট এখানে একটা সমস্যা আছে। দেখো আসলে যে বইয়ে এই গাণিতিক সমস্যাগুলো লেখা হয়েছে সেখানে আসলে ইনফরমেশনটা ক্লিয়ারলি দেওয়া হয় নাই। বাট আসলে যেটা ধরে নেওয়া হয়েছে যে এবার আমাদের ব্যালেন্সটা মানে সাপোর্টটা এরকম একটা পজিশন, নট এক্স্যাক্টলি মিডল পজিশনে। এবং আমি তোমাকে একটু হেল্প করি, এই পজিশনটা হলো এই পাশ থেকে যদি ডি দূরত্বে হয়, এই পাশ থেকে এটা হলো 2d দূরত্বে, তার মানে বাম পাল্লা থেকে 1:2 অনুপাতে সাপোর্টটা রয়েছে। ওকে, এই জিনিসটা আসলে এই অঙ্কে দেওয়া না থাকলেও তোমাকে ধরে নিতে হচ্ছে। সো এইবার তাহলে একটু চিন্তা করো, আসলে কি এই রাইডারের ভর 10 মিলিগ্রাম? না, কেন বলতো? মাঝখানে থাকলে আমরা জানি
এই পাশেও যে ভর এই পাশেও সেম ভর কাজ করে, বাট জিনিসটা তো মাঝখানে নাই, তাহলে রাইডারের ভর কত হবে? দেখো এটা আসলে একটু সিম্পল মোমেন্টের কনসেপ্ট আমরা বের করে ফেলতে পারি। আমি যদি এই ভরটাকে m ধরি এবং এই দূরত্বটাকে d ধরি, তাহলে এইটুকু মোমেন্ট হবে m ইন্টু d। আবার রাইডারের ভর যদি r ধরি এবং এইটুকু দূরত্ব 2d ধরি, তাহলে এই মোমেন্টটা হবে r ইন্টু 2d, কারণ বল ইন্টু দূরত্ব, ভরকে আমি বল হিসেবে কাউন্ট করতেছি। এখন দেখো তাহলে আমার r সমান থাকে m/2, তার মানে রাইডারের ভর হলো আসলে এই পাশে চাপানো যে ভরটা আছে তার অর্ধেক। এখন এই পাশে জানি আমরা কত ভর চাপাইছি, 10 মিলিগ্রাম, তার মানে রাইডারের নিজস্ব ভর হলো 5 মিলিগ্রাম। সো আশা করা যায় তোমরা বুঝতে পারছো, যদি এক পাশে 0 এক পাশে 100 দাগ থাকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 1:2 অনুপাতে সাপোর্টটা আছে, যার ফলে যে ভরটা চাপানো হচ্ছে রাইডারের ভর আসলে তার অর্ধেক, অর্ধেক ভরে এই কাজটা হয়ে যাচ্ছে, জিনিসটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। ওকে, তোমরা হয়তো চিন্তা করতে পারো ভাই এটা লাভ কি? দেখো লাভটা আসলে তুমি একটু মাথা খাটালেই বের করতে পারো। লাভটা হলো তুমি কিন্তু আসলে অল্প ভর দিয়ে তুমি বেশি ভরের বস্তুকে মাপতে পারছো। সো আসলে এবার এই এক্সাম্পল 2 এর 2 নাম্বার পার্টটা সলভ করি। এখানে বলছে রাইডারের ধ্রুবক কত। এখন দেখো রাইডারের ধ্রুবকের নির্ণয়ের ক্ষেত্রে আমাকে কিন্তু এইটা চিন্তা করা লাগতেছে যে আমি রাইডারকে কত দাগ মুভ করছি এবং কত ভর চাপাইছি। ভাই আমরা রাইডারকে 100 দাগ মুভ করছি এবং ভর কত চাপাইছি, 10 মিলিগ্রাম, তাহলে প্রতি দাগের জন্য ইম্প্যাক্ট হলো 10/100 which is 0.1 মিলিগ্রাম পার দাগ। তাহলে দেখো তোমরা একটু হয়তো কনফিউজড হয়ে যেতে পারো, ভাই এবার কেন আমরা 5 নিলাম না? কারণ দেখো আমরা আসলে রাইডারের নিজস্ব ভর যখন বের করছি তখন বের করছি 5 মিলিগ্রাম, বাট রাইডার ধ্রুবক হলো কি প্রতি ঘর মুভ করার জন্য রাইডারকে এই পাশে কতটুকু ভর চাপাতে হচ্ছে। তাহলে 100 ঘর মুভ করার জন্য যেহেতু 10 মিলিগ্রাম চাপাতে হয়েছে, তাহলে রাইডারের ধ্রুবক হবে 0.1 মিলিগ্রাম পার দাগ। বুঝতে পারছি? সো এই কারণে দেখবা তোমাদের লেকচার শিটে একটি সূত্র দেওয়া আছে যে এই টাইপের বিমের নিক্তির ক্ষেত্রে রাইডার ধ্রুবক হলো 2 ইন্টু রাইডারের নিজস্ব ভর ডিভাইডেড বাই দাগ সংখ্যা। কেন আসছে আশা করা যায় ব্যাপারটা তুমি এবার বুঝতে পারছো। দেখো এবার আমরা রাইডার ধ্রুবক ইউজ করে একটা বলভঙ্গির ব্যালেন্সে যে কোনো একটা বস্তুর ভর পরিমাপক রিলেটেড একটা ম্যাথ করব। রিয়েল লাইফে যে জিনিসটা অ্যাকচুয়ালি করা হয়, এবার তুমি আসলে বুঝতে পারবা কেন আমরা রাইডার ধ্রুবকটা বের করে থাকি। ওকে, দেখো অঙ্কটায় বলা হয়েছে যে নিক্তির বিমের 0 সর্ব বাম প্রান্তে, তার মানে নিক্তিটা এরকম এক পাশে 0 এবং মোট দাগাঙ্কন 50, তার মানে ডানে আছে 50। তাহলে দেখো আমি একটা কথা বলছি না যে যে টাইপের নিক্তির ক্ষেত্রে আমরা এক পাশে 0 এবং অন্য পাশে আরেকটা দাগ দেখবো, মানে 0টা মাঝে দেখবো না, 0টা এক প্রান্তে দেখবো, তাদের ক্ষেত্রে আমরা ওই ধরে নিব যে সাপোর্টটা আছে 1:2 রেশিওতে। বুঝতে পারছি? আমাদের এক্সাম্পল 2 ম্যাথটার মতো। ওকে, এবার এখানে যে রাইডার আছে সেটার ভর হলো 5 মিলিগ্রাম, বাট খেয়াল করে দেখো এটা কিন্তু রাইডারের নিজস্ব ভর। এই যে 5 মিলিগ্রাম ভরের রাইডার, এই 5 মিলিগ্রাম হলো রাইডারের নিজস্ব ভর। তো আমাদের যখন রাইডার ধ্রুবক বের করতে হবে তখন কি হবে এটা একটু চিন্তা করতে থাকো, আমরা অঙ্কটা পড়ে আসি। বাম পাল্লায় বস্তু রেখে, দ্যাট মিনস এখানে আমি একটা বস্তু রাখছি, ডান পাল্লায় 10 গ্রাম, ডান পাল্লায় রাখছি হলো আমি টোটাল 10 গ্রাম, আর রাখছি তার সাথে 2 গ্রাম, সাথে রাখছি একটা 500 মিলিগ্রামের বাটখারা, তাতেও ব্যালেন্স হয় নাই। এবার আমি একটা 20 মিলিগ্রামের বাটখারা রাখছি, তারপর আরো একটা 10 মিলিগ্রামের বাটখারা রাখছি, বাট তারপরও দেখা যাচ্ছে ব্যালেন্স হচ্ছে না। এবার ব্যালেন্স করার জন্য রাইডারকে 20 ঘর ডানে সরানো হয়েছে, দ্যাট মিনস এখান থেকে রাইডারকে 20 ঘর মুভ করে আনা হয়েছে, ধরো এই পজিশন পর্যন্ত আনা হয়েছে, এটা হলো 20 ঘর। কেন বলতো? আসলে দেখো এই পাশে যে ভরগুলা চাপানো হয়েছে এটা তো সাপোর্ট আছে, তারপরও দেখা গেছে যে ওই পাশে একটু ভর বেশি। এখন ব্যালেন্স করার জন্য তাহলে কি করতে হবে বলতো? এই পাশে আরেকটু ভর অ্যাড করতে হবে। তো এই যে আমি শিখাইছিলাম না যে আরেকটু ভর বাড়ানোর উপায় কি, এর উপর থেকে আস্তে আস্তে করে যদি আমি এরকম হয়ে আসে এর উপর থেকে আস্তে আস্তে রাইডারকে এই পাশে নিয়ে আসি, তখন জিনিসটা আবার ব্যালেন্স হয়ে যাবে। এই কারণে রাইডারকে এই পাশে আনা হয়েছে। তাহলে আসলে বলতো রাইডারের যে ভরের ইম্প্যাক্টটুকু আছে সেটা আসলে কি কার সাথে যোগ হয়েছে, বস্তুর সাথে না বাটখারার সাথে? এক্স্যাক্টলি বাটখারার দিকে সরে আসছে, তার মানে এটা কিন্তু আসলে বাটখারার সাথে যোগ হয়েছে। তার মানে এই যে ভরের ইম্প্যাক্ট এটা আসলে এখানে যোগ হবে রাইডারের অংশ।
ক্লিয়ার? সো রাইডার ওই দিকে নেওয়ার মানে কি, রাইডারটা আসলে বস্তুর দিকে সরে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইম্প্যাক্টটা হলো বস্তুর সাথে যোগ হবে বা মেইন ভর থেকে বিয়োগ যাবে। বাট এই ক্ষেত্রে কিন্তু রাইডার ডান দিকে সরে আসতেছে, সুতরাং রাইডারের ইম্প্যাক্টটা কিন্তু আসলে বাঁকড়ার সাথে যোগ হবে। ওকে, তাহলে রাইডারের ইম্প্যাক্ট কি এটা বের করার জন্য আমাদের দরকার রাইডার ধ্রুবক। এখন দেখো রাইডার ধ্রুবকের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে। আমরা জানি যে এই টাইপের পাল্লার ক্ষেত্রে রাইডারের ভর যা, অন্য পাল্লায় কিন্তু তার ডাবল ভর থাকে। মনে আছে আগের অঙ্কটার ক্ষেত্রে এক্সাম্পল 2 তে আমরা দেখছিলাম রাইডার ছিল এক পাশে, অন্য পাশে ছিল 10 মিলিগ্রাম, কিন্তু রাইডারের নিজস্ব ভর ছিল কিন্তু 5 মিলিগ্রাম। তাহলে দেখো এখানেও সিমিলার ডাটা, রাইডারের নিজস্ব ভর হলো 5 মিলিগ্রাম। দ্যাট মিনস রাইডার যদি শুধু এই পাশে থাকতো তাহলে অন্য পাশে কতটুকু ভর চাপানো লাগতো বলতো? 10 মিলিগ্রাম। তাহলে রাইডারের ধ্রুবক হবে 50 ঘর ডানে গেলে 10 মিলিগ্রাম ভর চাপানো লাগে, তাহলে প্রতি ঘর ডানের জন্য এটা হবে 10/50 0.2 মিলিগ্রাম পার দাগ। বুঝতে পারছি তো? কারণ যেহেতু এটা এক পাশে শূন্য, সেক্ষেত্রে এরকম ব্যালেন্সের ক্ষেত্রে রাইডারের নিজস্ব ভরের ডাবল ভর কিন্তু ব্যালেন্স করার জন্য আমার চাপানো লাগে। সুতরাং আমার রাইডারের নিজস্ব ভর 5 মিলিগ্রাম, সুতরাং ব্যালেন্স করার জন্য আমার 10 মিলিগ্রাম চাপানো লাগবে প্রতি ঘরের জন্য। তাহলে ইম্প্যাক্ট হলো 10/50। অথবা আমি তোমাকে আরেকটা সূত্র বলছিলাম যে এই টাইপের ক্ষেত্রে তুমি এরকমও চিন্তা করতে পারো যে রাইডার ধ্রুবক হবে 2 × রাইডারের নিজস্ব ভর ডিভাইডেড বাই দাগ সংখ্যা। তো আশা করা যায় ব্যাপারটা এবার ক্লিয়ার হয়েছে। এখন দেখো তাহলে টোটাল ভরটা কি হবে। তাহলে 10 গ্রাম, আমি এটাকে কিলোগ্রাম মিলিগ্রামে নিয়ে নিই, তাহলে 10,000, তারপর 2 গ্রাম, দ্যাট মিনস 2000, তারপর 500 মিলিগ্রাম, আমি সবগুলোকে মিলিগ্রাম লিখতেছি, প্লাস 20 মিলিগ্রাম, প্লাস 10 মিলিগ্রাম। এখন বলো এইটার সাথে রাইডারের ইম্প্যাক্ট কি? রাইডার প্রতি ঘর ডানে যাওয়ার জন্য 0.2 মিলিগ্রাম করে ভর যোগ হয়। রাইডার 20 ঘর ডানে গেছে, তাহলে মোট ভর কত হবে বলো তো? 20 × 0.2, তাহলে কত আসে এটা? যেটা যোগ করলে আমরা যেটা টোটাল পাবো সেটাই হবে আমাদের ভর, এবং একক হবে সেটা মিলিগ্রাম। তো আশা করা যায় এবার বল ভঙ্গির ব্যালেন্স রিলেটেড কোনো সমস্যা আসলে তোমরা সেটাকে সলভ করতে পারবে। এবার আমি তোমাদের দেখাবো কিছু জটিল জটিল জারণ বিজারণ সমতাকরণ। আমরা খুব সিম্পল সমতাকরণগুলা শর্টকাটে সলভ করা দেখাইছি তোমাদের। এটা আসলে ভেঙে ভেঙে করা বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে করা আশা করা যায় তোমরা ইন্টারমিডিয়েটে শিখে এসেছো। বাট এবার আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির কিছু এক্সট্রিম অ্যাপ্লিকেশন দেখবো, কিছু জটিল সমস্যা আমরা এই পদ্ধতির সাহায্যে সলভ করব ভেঙে ভেঙে। যেমন আমাদের প্রথম বিক্রিয়াটা হলো অ্যান্টিমনি ট্রাইক্লোরাইডের সাথে পটাশিয়াম আয়োডেটের বিক্রিয়া, অম্লীয় মাধ্যমে HCl আছে। এখানে উৎপন্ন হয় অ্যান্টিমনি পেন্টাক্লোরাইড, আয়োডো ক্লোরাইড, পানি এবং পটাশিয়াম ক্লোরাইড। এখন দেখো এখানে আসলে কে জারক কে বিজারক এটা বুঝতে অনেক সময় একটু সমস্যা হয়। আমরা একটু জিনিসটা ভেঙে ভেঙে লক্ষ্য করি। এই অ্যান্টিমনি ট্রাইক্লোরাইডে এখানে অ্যান্টিমনির জারণ মান +3, আশা করা যায় এটা তোমরা বুঝতে পারছো, কারণ 3টা ক্লোরিনের -3। ওদিকে অ্যান্টিমনি পেন্টাক্লোরাইডে অ্যান্টিমনির জারণ মান হলো +5। দ্যাট মিনস এখানে অ্যান্টিমনি 3 থেকে 5-এ গেছে, তাহলে এ 2টা ইলেকট্রন ত্যাগ করছে। দ্যাট মিনস এইটা হলো আমাদের এই ক্ষেত্রে বিজারক। অন্যদিকে জারক যেটা সেটা হলো পটাশিয়াম আয়োডেট। দেখো এখানে আয়োডিনের জারণ মান হলো 3টা আয়োডিন 2 করে -6, আয়োডিনের মোট চার্জ, পটাশিয়ামের +1, দ্যাট মিনস আয়োডিনের এখানে চার্জ হলো +5। এখন দেখো উৎপাদে আয়োডিনের চার্জ কত। এখন উৎপাদে যে যৌগটা আছে এটা দেখে তোমরা অনেকে একটু অবাক হয়ে যেতে পারো, ভাই এটা কি ধরনের যৌগ, এটা আসলে একটা আন্তঃহ্যালোজেন যৌগ। বাট এখানে আয়োডিনের জারণ মান কি হবে? আমরা সাধারণত জানি যে কোনো হ্যালোজেনের জারণ মান হয় -1, কারণ সে একটা ইলেকট্রন গ্রহণ করে। বাট এখানে দুইটাই হ্যালোজেন, তাহলে কার -1 হবে বা কার +1 হবে? দেখো আমরা জানি যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি, 3.5। আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন অপেক্ষা কম। যে অধিক তড়িৎ ঋণাত্মক সেই ইলেকট্রনটা টেনে নিবে। দ্যাট মিনস এখানে ক্লোরিন থাকবে -1 আর আয়োডিন থাকবে হলো +1। তাহলে যদি দুইটা আন্তঃহ্যালোজেন যৌগ থাকে, ঋণাত্মক অংশ কোনটা হবে বলতো? যে অধিক তড়িৎ ঋণাত্মক। ধনাত্মক অংশ হবে যে কম তড়িৎ ঋণাত্মক। তাহলে আয়োডিনের কথা চিন্তা করো, এখানে +5 থেকে +1-এ এসেছে, দ্যাট মিনস 4টে ইলেকট্রন গ্রহণ করছে। ওকে, বাকি সবাই আসলে দর্শক আয়ন। আমরা তাহলে এবার ডাইরেক্ট সমতায় চলে যাই। তো আমরা জানি যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতার 2টা পার্ট থাকে, জারণোদ্ধ বিক্রিয়া, বিজারণোদ্ধ বিক্রিয়া। প্রথমে জারণোদ্ধ বিক্রিয়া, দ্যাট মিনস বিজারক। বিজারক
অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড 3 থেকে চলে গেছে হলো 5-এ, দ্যাট মিন্স সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। এখন দেখো ইলেকট্রন ত্যাগ করছে, এই পাশে 2e- লিখলেই সহজে হয়ে যায়, বাট এই জিনিসটা কনভেনশনালি আমরা এই পাশে না লিখে মাইনাস ওই পক্ষে গেলে প্লাস হয়, এই কারণে এই জিনিসটাকে আমরা ওই পাশে লিখছি। এখন দেখো আমার এখানে চার্জ ছিল +3, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ওই পাশে 2টা ইলেকট্রন যোগ হয়েছে, এভাবে ব্যালেন্স হয়ে গেছে। বাট ক্লোরিন তো এই পাশে 5টা, এই পাশে 3টা, তাহলে আরো 2টা ক্লোরিন ব্যালেন্স করতে হবে না? তাহলে এখন দেখো আমি একটা কাজ করতে পারি, এই পাশে যেহেতু আমার ক্লোরিন 2টা অ্যাড করা লাগবে, আমি Cl2 লিখে দিই, তাহলে কি হবে? হবে না। কেন? দেখো তোমরা হয়তো বা একটা জিনিস জানো না, জারণ বিজারণ বিক্রিয়ায় শুধুমাত্র পরমাণু সমতা হয় না, চার্জেরও কিন্তু সমতা হয়। এটাকে আমরা বলি আধানের নিত্যতা সূত্র, উভয় পক্ষের আধান সমান থাকবে। যদি তুমি এই পাশে ক্লোরিন দাও, দেখো এটা একটা যৌগ, এটার মোট চার্জ 0, ক্লোরিন একটা নিরপেক্ষ মৌলিক পদার্থ, মোট চার্জ 0, বাট এই পাশে আমরা দেখতেছি চার্জ হয়ে আছে -2, তাহলে কি জিনিসটা সমান হয়েছে? হয় নাই তো। তাহলে দেখো এখানে কিন্তু আসলে ক্লোরিন হবে না, এখানে হবে হলো 2টা ক্লোরাইড। এবার দেখো তো 2টা ক্লোরাইডের চার্জ -2, দুই পাশ ব্যালেন্স হয়ে গেছে। সো আশা করা যায় এই জিনিসটা তোমরা এরপর থেকে অ্যাপ্লাই করবা যে চার্জও কিন্তু দুই পাশে সমান হবে। ওকে, এবার নিজের উদাহরণটাই দেখি। পটাশিয়াম আয়োডাইড, যেখানে আয়োডিনের চার্জ ছিল 5, সেখান থেকে আয়োডিনের চার্জ হয়েছে -1, দ্যাট মিন্স কয়টি ইলেকট্রন গ্রহণ করছে? 4টা। আর এই আয়োডিন আর পটাশিয়ামটা আসলে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, উৎপাদে লেখাই আছে, আমি সেটা লিখে দিছি। বাট এই আয়োডেট জারকের অক্সিজেনটা কই? আমরা জানি অম্লীয় মাধ্যমে জারকের অক্সিজেন পানিতে পরিণত হয়। তাহলে এখন দেখো পানির জন্য আমার প্রয়োজন কি? 6টা হাইড্রোজেন, সেটা আবার আমরা এই পাশে তাহলে যোগ করে দিই, অ্যাসিড থেকে আসবে, কারণ বিজারকের ভিতর কোনো হাইড্রোজেন নাই, তাই আমি 6টা HCl লিখে দিলাম। এখন দেখো আবার এই পাশে তুমি 6টা ক্লোরিন লিখছো, তার এই একটা আর এই একটা তো ব্যবহার হয়েছে, বাকি 4টা ক্লোরিন কই? আলাদা করে 4 ক্লোরাইড আকারে থাকবে। সো এটাই আসলে আমার জারণ অর্ধবিক্রিয়ার বিজারণ অর্ধবিক্রিয়া ব্যালেন্স করার জন্য আমার মনে হয় এখানে 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে টোটাল জিনিসটা দাঁড়াচ্ছে হলো 2 অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড প্লাস 4 ক্লোরাইড। দেখো এখানে 4 ক্লোরাইড, আমার ওই পাশে 4 ক্লোরাইড, দুইটা জিনিস কিন্তু আসলে কাটাকাটি যাচ্ছে, তাহলে আমি না লিখলেও চলে। এছাড়া থাকতেছে KiO3, ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি যাচ্ছে, 6HCl, অ্যান্টিমনি পেন্টাক্লোরাইড, আয়োডো ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। সো আশা করা যায় সমস্যাটা এখন তোমরা সলভ করতে পারবা। বুয়েট ভর্তি পরীক্ষার জন্য বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রিটেন ভর্তি পরীক্ষার জন্য এই সকল প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবার আমরা আরেকটা জটিল জারণ বিজারণ সমতাকরণ দেখব। এখানে সিলভার প্লাসের সাথে বিক্রিয়া করছে, আর্সাইন বলা হয় এটাকে, আর্সেনিক ট্রাইহাইড্রাইড। আর্সাইনের সাথে সিলভার প্লাসের বিক্রিয়া তৈরি হয়েছে আর্সেনিক অ্যাসিড H+ এবং সিলভার। এটা দেওয়া আছে, আমাদের এটাকে সমতা করতে হবে। তো দেখো আমি লিখে রাখছি যে এখানে হাইড্রোজেন 3টা যেহেতু +3, তার মানে আর্সেনিকের জারণ মান হলো -3। আর তুমি যদি আর্সেনিক অ্যাসিডে আর্সেনিকের জারণ মান বের করো, তাহলে সেটা দেখবা +3। -3 থেকে +3 হওয়ার জন্য আর্সেনিককে বলো তো ভাই কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হয়েছে? 6 ধাপ উঠতে হয়েছে, তার মানে 6টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে দেখো আর্সাইন 6টা ইলেকট্রন ত্যাগ করছে, আমরা মাইনাসটাকে ওই পাশে লিখে রাখছি, +6 ইলেকট্রন। এখন দেখো আর্সাইনটা তো আর্সেনিক অ্যাসিডে পরিণত হয়েছে, তাহলে এই অক্সিজেনগুলো কোথা থেকে আসলো? আসলে দেখো জিনিসটা খুব সিম্পল, এটা আসলে পানির সাথে বিক্রিয়া করে আর্সেনিক অ্যাসিডটা তৈরি করছে, তার মানে অক্সিজেনের উৎসটা হলো পানি। যেহেতু এখানে 3টা অক্সিজেন আছে, তাই আমরা 3টা পানি লিখলাম, কারণ প্রতিটা পানিতে একটা করে অক্সিজেন থাকে। এখন দেখো এই হাইড্রোজেনগুলা কিন্তু তার কাছে আগেই ছিল, আগে থেকেই তার কাছে ছিল, বাট পানির ভিতর তো 6টা হাইড্রোজেন আছে, তাহলে সেগুলা কই যাবে? দেখো 6টা হাইড্রোজেন তখন আয়নিত অবস্থায় 6H+ তৈরি করবে। এবং আবারও সেম প্রশ্ন, এটা কি 6H+ হবে নাকি 3H2 হবে? দেখো চার্জ দিয়ে যদি হিসাব করি, এই পাশের মোট চার্জ কিন্তু 0, এই পাশে অলরেডি -6 আছে, তার মানে ব্যালেন্স করার জন্য +6 লাগবে, তার মানে এই জিনিসটা সঠিক, এই জিনিসটি কিন্তু আসলে ভুল। বুঝতে পারছি? ওকে, এবার এটা ছিল আমাদের যা বিজারক ইলেকট্রন ত্যাগ করছে, দ্যাট মিন্স এটা হলো আমাদের জারণ অর্ধবিক্রিয়া। এবার আমরা দেখব আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া, যেখানে জারক ইলেকট্রন গ্রহণ করবে।
ওকে, জারক হলো আমাদের সিলভার প্লাস, যেটা সিলভারে পরিণত হয়, দ্যাট মিনস এটা একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভারে পরিণত হবে। দেখো কাজ আমাদের শেষ। এখানে গৃহীত ইলেকট্রন সংখ্যা 1, বর্জিত ইলেকট্রন সংখ্যা 6, তাই ব্যালেন্স করার জন্য আমাদের নিচেরটাকে 6 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। ওকে, আমাদের পরবর্তী বিক্রিয়া হলো ক্ষারীয় মাধ্যমে সালফারের বিক্রিয়া। সালফার ক্ষারের সাথে বিক্রিয়া করে সালফাইড এবং থায়োসালফেট উৎপন্ন করে। তো এই বিক্রিয়াটা সমতা করতে হবে। দেখো আহামরি জটিল কিছু না, শুধু নামেই জটিল, একটু অচেনা আসলে। দেখো একটা সালফার সালফাইডে পরিণত হচ্ছে। সালফাইডে সালফারের জারণ মান -2, দ্যাট মিনস 0 থেকে -2, তাহলে সেই সালফারটা 2টা ইলেকট্রন গ্রহণ করছে। আবার আরেকটা সালফার থায়োসালফেটে পরিণত হচ্ছে। থায়োসালফেটে সালফারের জারণ মান +2। তুমি হিসাব করে দেখতে পারো, অক্সিজেনের -2 করে চার্জ, 3টা অক্সিজেনের -6, আর সালফারের ধরে নাও x, তাহলে 2টার টুয়াইস x, সব মিলাইলে হলো মোট চার্জ যৌগমূলকের -2। তাহলে এখান থেকে দেখো x সমান সমান আসে হলো +4, টুয়াইস x সমান সমান +4, সো x সমান সমান +2। দ্যাট মিনস এখানে সালফারের জারণ মান আসলে +2। তাহলে দেখো 0 থেকে +2 আসছে, তার মানে এই আরেকটা সালফার 2টা ইলেকট্রন ত্যাগ করছে। ওকে, তাহলে আমরা প্রথমে জারণাধ্য বিক্রিয়ায় যাই, যেখানে জারণ মানে ছাড়ন, ইলেকট্রন ত্যাগ হবে। তাহলে সালফার 2টা ইলেকট্রন ত্যাগ করছে, করে কিসে পরিণত হয়েছে? থায়োসালফেটে। এখন দেখো আমাদের থায়োসালফেটে যেহেতু অলরেডি 2টা সালফার আছে, তাই আগের থেকে আমি 2s লিখে দিই। তাহলে দেখো প্রতিটা সালফার 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে মোট বর্জিত ইলেকট্রন সংখ্যা কয়টা হবে বলতো? 4টা। বুঝতে পারছি? এই যে এটা আমি হিসাব দেখাইছিলাম একটা সালফারের জন্য, যেহেতু এখানে 2টা সালফার লাগবে, তাই 2টা 4টা ইলেকট্রন ত্যাগ করছে। ওকে, এখন প্রশ্ন হলো ওই অক্সিজেনটা কোথা থেকে আসবে? অক্সিজেনটা আসলে আসবে হলো আমাদের ক্ষারীয় মাধ্যম হাইড্রোক্সিল থেকে। 3টা অক্সিজেন, তাই 3টা OH, এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সেখান থেকে আসতে পারে। আচ্ছা, এখন দেখো এবার যদি আমরা এই জায়গায় যে 3টা হাইড্রোজেন আছে, সেই 3টা হাইড্রোজেনকে তো আমরা এখনো ওই পাশে লিখি নাই, কারণ এখানে থায়োসালফেট উৎপন্ন হচ্ছে। তাহলে হাইড্রোজেনটা কই যাবে? এই 3টা হাইড্রোজেন আসলে 3টা H+ তৈরি করবে। কেন H+ তৈরি করবে এটা তুমি আসলে চার্জ দিয়ে চিন্তা করতে পারো। ভাইয়া এই পাশের মোট চার্জ কত বলো তো? -3, সালফারের চার্জ তো 0। আচ্ছা, এখানে -2 আর এখানে হলো -4, কত হলো? -6। তাহলে -6 -3 ব্যালেন্স করার জন্য এই পাশে আরো যোগ করতে হবে, কত বলো তো? +3। এই কারণে দেখো এই পাশে 3টা H+ যোগ হয়েছে। আধানের নিত্যতা সূত্র মেনে চলছি আমরা। ওকে, দ্বিতীয়টা খুবই সোজা, সালফার সালফাইডে পরিণত হয়েছে, দ্যাট মিন্স সালফার 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এই পাশে বর্জিত ইলেকট্রন 4, গৃহীত ইলেকট্রন 2, তাই ব্যালেন্স করার জন্য 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত সমাধান আমরা পেয়ে যাব। আমাদের পরবর্তী জারণ বিজারণ সমতাটা খুব ইউনিক একটা জারণ বিজারণ সমতা। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গনেটের সাথে ফেরাস ক্লোরাইড, কি দেখে খুব চমকে উঠলে? এটা তো খুবই কমন, এটা দেখে আবার অবাক হওয়ার কি আছে? আমরা সবচেয়ে বেশিতে এই সমতাটাই করি, যে ফেরাস সালফেট বা ফেরাস আয়নের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গনেটের। বাট বলতো আমরা সবসময় এটা কোন মাধ্যমে করি? অম্লীয় মাধ্যমে। বাট এবার এটা আমরা করছি ক্ষারীয় মাধ্যমে। সো ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গনেটের সাথে ফেরাস ক্লোরাইডের বিক্রিয়াটা কিন্তু খুবই ইউনিক এবং মজার একটা বিক্রিয়া। তো আমি উৎপাদ লিখি নাই, উৎপাদটা আমরা নিজেরাই চিন্তা করব। তো প্রথমে আসলে ফেরাসের কথা চিন্তা করি। ফেরাস আমাদের বিজারক, যার চার্জ থাকে +2। আমরা জানি ফেরাস সবসময় একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিকে পরিণত হয়। তাহলে জারণাধ্য বিক্রিয়া হবে ফেরাস ক্লোরাইড, একটা ইলেকট্রন এই পাশে বিয়োগ হয়েছে, এই কারণে আমি এই পাশে যোগ লিখছি, লিখে পরিণত হয়েছে ফেরিক। এখন দেখো আমি কিন্তু ফেরিক ক্লোরাইড লিখতে পারতেছি না, আই ক্যান্ট রাইট FeCl3। বলো তো কেন ভাইয়া? কারণ আমরা যখন FeCl2 কে FeCl3 লিখি, তখন ওই এক্সট্রা ক্লোরিনটা আসে অ্যাসিড থেকে, HCl থেকে। এখানে কি আমার অ্যাসিড আছে? না, তাহলে এখানে কিন্তু FeCl3 তৈরি হবে না। এই কারণে Fe3+ অবশ্যই তৈরি হবে। 2টা ক্লোরিন এপাশে ছিল, এপাশেও 2টা ক্লোরিন থাকবে, বাট একটা অ্যানায়নের কিন্তু আয়রনের শর্ট আছে। ব্যাপারটা মাথায় রেখো, অ্যানায়নের এই পাশে কিন্তু একটা ক্লোরিনের অভাব কিন্তু আছে, ক্লোরিন দ্বারা হোক বা অন্য কেউ এটাকে পূরণ করতে হবে। আধানের নিত্যতা যদি আমরা চিন্তা করি, তাহলে এই পাশে চার্জ 3 -2 -1, তাহলে মোট চার্জ হলো 0, এই পাশেও 0, সো মিলে গেছে।
ওকে, এইবার হলো খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো বিজারণ অধ্যবসায় বিক্রিয়া, যেটা জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেটের হবে। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা দেখলেই তোমার মনে আসে যে এটা 5টা ইলেকট্রন গ্রহণ করে, বাট খুব কেয়ারফুল, এটা কিন্তু অম্লীয় মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1টা ইলেকট্রন গ্রহণ করে, তার জারণ ক্ষমতা কিন্তু অনেক কমে যায়। এই কারণেই মূলত আমরা অ্যাসিড ব্যবহার করি, যেন তার জারণটা তীব্রতর হয়। তো একটা ইলেকট্রন গ্রহণ করলে এখানে ম্যাঙ্গানিজের চার্জ থাকে 7, সেখান থেকে হয়ে যায় 6 বিশিষ্ট যে যৌগ সেটা হলো K2MnO4। হিসাব করে দেখো, অক্সিজেনের -8, পটাশিয়ামের +2, দ্যাট মিনস এখানে কিন্তু ম্যাঙ্গানিজের +6। তার মানে ম্যাঙ্গানিজ কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বলতো? একটা। ওকে, তাহলে এটা তোমাদের মনে রাখা লাগতেছে, ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট K2MnO4 এ পরিণত হয় 1টি ইলেকট্রন গ্রহণ করে। এখন এখানে তোমার 2টা পটাশিয়াম হয়ে গেছে, পটাশিয়াম ছিল 1টা, তাহলে আরেকটা পটাশিয়াম কোথা থেকে আসবে? এটা ধরো ক্ষারীয় মাধ্যমের এই পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আসবে। তাহলে এই OH-টা তো এক্সট্রা হয়ে গেছে, এই কারণে এই পাশে আমি একটা এক্সট্রা হাইড্রোক্সিল লিখছি। এবার কি আমি বুঝতে পারছো? এপাশে একটা অ্যানায়নের শর্ট ছিল, এপাশে একটা এক্সট্রা অ্যানায়ন পড়ে আছে, আসলে এই OH-টা ক্লোরিনের সাথে মিলে ফেরিক আয়নের সাথে যুক্ত হবে। তো যাই হোক, দেখো গৃহীত ইলেকট্রন সংখ্যা বর্জিত ইলেকট্রন সংখ্যা দুইটাই 1, তাহলে আমাদের কোনো গুণ করা লাগতেছে না, কোনো সমীকরণকে যোগ করে দিলেই হচ্ছে। তাহলে ফেরাস ক্লোরাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে, দেখো এই যৌগটা ফেরিক হাইড্রোক্সি ক্লোরাইড, একটা OH মাঝখানে চলে আসছে। তোমার যদি এই যৌগটা দেখে একটু অচেনা মনে হয়, চিন্তা করে দেখো, আমরা কিন্তু গ্রিগনার্ড বিকারকে দেখেছি যে MgOHI, জিনিসটি কিন্তু অনেকটা সেরকম। সো ওই যে একটা শর্ট ছিল ক্লোরিনের, সেই শর্টটা এবার মেকআপ করবে হাইড্রোক্সিল, আর KMnO4 তো পরিণত হয়ে যাচ্ছে K2MnO4। সো বিক্রিয়াটা একটু ভালো করে দেখে একটু তুলে নাও। এটা হলো ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস ক্লোরাইডের বিক্রিয়া। তাহলে এইবার আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ জটিল জারণ বিজারণ সমতাকরণের একেবারে শেষ উদাহরণে চলে এসেছি, উদাহরণ 5। তাও খুবই মজার, অলরেডি মেবি তোমরা পড়ে ফেলেছো। এখানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস ক্লোরাইডের বিক্রিয়া করাবো পানির ভিতর, অর্থাৎ নিরপেক্ষ মাধ্যমে, নাইদার অম্লীয় মাধ্যমে নর ক্ষারীয় মাধ্যমে। আমরা একেবারেই বোর্ডে এইচএসসির সময় শিখে আসছি যে আমাদের অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে। একটু আগের উদাহরণে আমি দেখালাম যে ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1টা ইলেকট্রন গ্রহণ করে, ভাইয়া নিরপেক্ষ মাধ্যমে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট 3টে ইলেকট্রন গ্রহণ করে। তার মানে বলতো নিরপেক্ষ মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত হবে? 3, ক্ষারীয় মাধ্যমে 1, অম্লীয় মাধ্যমে 5। বলতো সবচেয়ে তীব্র জারক হিসেবে সে কোন মাধ্যমে কাজ করবে? অম্লীয় মাধ্যমে। এই কারণেই আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় জারকের সাথে সবসময় কি মিশিয়ে দিই? অ্যাসিড মিশিয়ে দিই। যাই হোক, এখন দেখো এখানে কি হবে। তো ফেরাসের তো কোনো ঝামেলা নাই, জারণ অর্ধ বিক্রিয়াটা আমরা লিখে ফেলি, ফেরাস ক্লোরাইড ফেরিকে পরিণত হবে। দেখো আবারও সেম ঝামেলা হচ্ছে, এবারও কিন্তু ফেরিক ক্লোরাইড হতে পারবে না। কারণটা মনে হয় নিশ্চয়ই তুমি জানো, একটু আগেই বললাম, 2টা ক্লোরিন আছে, বাট আরেকটা ক্লোরিন তো আর আসতেছে না কোনো জায়গা থেকে, কারণ HCl তো নাই। তাহলে এখানে ফেরাস ক্লোরাইডই থাকবে, আর এই পাশে 2টা ক্লোরিন আছে, এখানে ফেরিক আছে, এই দুইটার সাথে যুক্ত হবে, বাট একটা কিন্তু অ্যানায়নের ঘাটতি আছে, কেউ না কেউ সেটা মেকআপ করবে। ওকে, এবার দেখো আমাদের মেইন পার্ট, এটা বিজারণ অর্ধ বিক্রিয়া। তো আমি তোমাকে বললাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 7 থেকে 3টে ইলেকট্রন গ্রহণ করবে। দ্যাট মিনস বলতো ম্যাঙ্গানিজের চার্জ কত হয়ে যাবে? 4। ম্যাঙ্গানিজ 7 থেকে 3টে ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, এখন 4 চার্জ বিশিষ্ট ম্যাঙ্গানিজ যে স্থিতিশীল যৌগ সেটা হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে দেখো এই পারম্যাঙ্গানেটটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে পরিণত হবে। এখন কথা হলো, এটা তো 3টে ইলেকট্রন গ্রহণ করে, এইটুকু পার্ট আমরা বুঝলাম, বাট বাকি পার্টটা কই? দেখো এখানে 2টা অক্সিজেন আছে, আরো 2টা অক্সিজেন তো ছিল, সেগুলা কই? দেখো এই অক্সিজেনগুলো আসলে হাইড্রোক্সিলে পরিণত হয়, অক্সিজেনগুলা হাইড্রোক্সিলে পরিণত হয়। হাইড্রোক্সিলে পরিণত হইতে তার একটা OH এ পরিণত হওয়ার জন্য তার একটা হাইড্রোজেন দরকার। তাহলে 2টা অক্সিজেনের 2টা OH তৈরি করতে 2টা হাইড্রোজেন দরকার, এই কারণে আমরা 2টা পানি ব্যবহার করছি। এখন দেখো আমরা জানি পানির ভিতর কি আছে? H+ OH-। এখানের 2টা অক্সিজেন এই H+ এর সাথে মিলে তৈরি করবে হলো 2টা OH। একটু খেয়াল করে দেখো, 4টা অক্সিজেনের 2টা অক্সিজেন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে চলে গেছে, বাকি যে 2টা অক্সিজেন তার 2টা H+ এর সাথে 2টা OH তৈরি করবে। এবার দেখো পানির নিজস্ব আরো 2টা OH- আছে না? তাহলে মোট OH- এর সংখ্যা কয়টা হবে বলো তো? 4টা।
তাহলে মোট 4টা OH মাইনাস, তার একটা পটাশিয়াম দর্শকায়ন একটা OH মাইনাসকে টেনে নিবে, বাকি 3টা তখন থেকে যাবে। আশা করা যায় তোমরা বুঝতে পারছো। আরেকবার বোঝাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 7 থেকে 3টা ইলেকট্রন গ্রহণ করে 4-এ চলে আসে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বাকি অক্সিজেন 2টা পানির H+ এর সাথে বিক্রিয়া করে 2টা হাইড্রোক্সিল তৈরি করে। পানির অবশিষ্ট 2টা OH থেকে যায়, মোট হাইড্রোক্সিল হয় 4টা। তার একটা পটাশিয়ামের সাথে চলে যায় আর বাকি 3টা থেকে যায়। সো এই নিচের অংশ আমি এখন মুছে দিচ্ছি, আশা করা যায় এটা তোমরা বুঝছো, বোঝানোর জন্য লেখা। বাকি অংশটা থাকে এই। তাহলে দেখো, গৃহীত ইলেকট্রন সংখ্যা 3, বর্জিত ইলেকট্রন সংখ্যা 1, তাই আমাদের জারণ অর্ধ বিক্রিয়াকে আমরা 3 দিয়ে গুণ করব। গুণ করার পর দেখো সবকিছু তো ব্যালেন্স হয়ে যাবে। মজার ব্যাপার চিন্তা করো, 3টা ফেরাস ক্লোরাইড, দ্যাট মিন্স ডেফিনেটলি 3টা ফেরিক তৈরি হবে। এখন আমরা জানি যে প্রতিটা ফেরিক ক্লোরাইডের কয়টা অ্যানায়নের শর্ট ছিল? একটা। তাহলে এখানে আমি 3টা OH এক্সট্রা আছে, ওই 3টা OH এখানে যুক্ত হয়ে যাবে। এই কারণেই তো আমি একটু আগে দেখালাম যে গ্রিগনার বিকারকের যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইডের মতো এখানেও তৈরি হবে ফেরিক হাইড্রোক্সি ক্লোরাইড, আর বাকি তো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। সো আশা করা যায় এই বিক্রিয়াটাও তোমরা বুঝতে পারছো। তুলে নাও, বেশ গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। আমরা আমাদের উদ্ভাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামের C1 লেকচারের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। মোটামুটি সকল ধরনের গাণিতিক সমস্যাবলী আমরা শেষ করেছি। এখন আমরা একটা খুবই কনসেপচুয়াল টপিক নিয়ে একটু আলোচনা করব। টপিকটা হলো ক্রোম্যাটোগ্রাফি। আমাদের অনেকেরই এটা বোঝা নিয়ে একটু সমস্যা আছে, তাই আসো একটু ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যায় যে অ্যাকচুয়ালি ক্রোম্যাটোগ্রাফি কি। দেখো, ক্রোম্যাটোগ্রাফি একটা প্রসেস। এই প্রসেসটা 2টা উদ্দেশ্য থাকতে পারে। একটা উদ্দেশ্য হতে পারে যে কোনো একটা যৌগের ভিতর কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, তার ভিতর কি কি পদার্থ আছে, তাদেরকে পৃথক করব। দ্যাট মিন্স একটা অন্যতম উদ্দেশ্য হলো পৃথকীকরণ। যেমন আমরা পাতনের সাহায্যে করি, ছাঁকনের সাহায্যে করি, ক্রোম্যাটোগ্রাফি ঠিক তেমনি পৃথকীকরণের একটা এক্সট্রিম কেস। আরেকটা উদ্দেশ্য থাকতে পারে যে পুরোপুরি পৃথক না করে আমরা এই ক্রোম্যাটোগ্রাফির মাধ্যমে অ্যানালাইসিস করব এর ভিতর কি কি যৌগ আছে, সেগুলোকে পোলার ন পোলার বা কয়টা যৌগ দ্বারা তৈরি, এই জিনিস সম্পর্কে আমরা আইডিয়া করতে পারি। তার মানে ক্রোম্যাটোগ্রাফির সাহায্যে আমরা পৃথকীকরণ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। এখন দেখো তাহলে ক্রোম্যাটোগ্রাফি আসলে জিনিসটা কি। জিনিসটা হলো 2টা মাধ্যম থাকে ক্রোম্যাটোগ্রাফিতে। একটা মাধ্যম হলো সচল আর একটা মাধ্যম হলো স্থির। সচল মাধ্যমকে আমরা বলি মোবাইল ফেজ, আর যে মাধ্যমটা স্থির থাকে তাকে বলি আমরা স্টেশনারি ফেজ। এবার আমরা স্টেশনারি ফেজের মধ্যে আমাদের যে যৌগটাকে পৃথকীকরণ করব বা যে যৌগটাকে অ্যানালাইসিস করব সেই যৌগটাকে আমরা রেখে দিই কোথায়? স্টেশনারি ফেজের ভিতর। এবার তার উপর থেকে আমরা সচল মাধ্যমকে চালনা করি। এবার কি হয়, ওই সচল মাধ্যমের সাথে কিছুটা যে যৌগটা পৃথকীকরণ করব তার বিভিন্ন পার্ট যুক্ত হতে থাকে তাদের বন্টন অনুযায়ী। এটা ডিপেন্ড করতে পারে পোলারিটির উপর, এটা ডিপেন্ড করতে পারে তাদের আকারের উপর, বিভিন্ন প্রপার্টির উপর ডিপেন্ড করে তারা এই সচল মাধ্যমের সাথে জড়িত হয়। আমি একটু জিনিসটা সহজভাবে বলি। এখানে ধরো এক্স একটা জিনিস আছে যেটার ভিতর 3টা পার্ট আছে, এ বি সি। এখন এই এক্সটার ভিতর থেকে ধরো আমি একটা জিনিসকে চালনা করলাম, এটাকে আমি ধরো পি বললাম, পি বা এম বললাম যেহেতু মোবাইল আছে এটা। সো এম জিনিসটা ধরো এই এক্স এর ভিতর থেকে এ কে নিয়ে চলে গেল। তাহলে বলতো আমি একটা জিনিস আলাদা করে ফেলতে পারলাম না? এটাই আসলে ক্রোম্যাটোগ্রাফি। একটা নির্দিষ্ট পদার্থের ভিতর অন্য একটা পদার্থকে চালনা করা হয়। এবার ওই চালিত পদার্থটা অন্য এই পদার্থের যে পার্টগুলো আছে তার ভিতর কোন একটা পার্টের প্রতি হয়তো বা তার আসক্তি বেশি থাকে, সে সেই পার্টটাকে পৃথক করে ফেলে। এটা আসলে খুবই সিম্পলি বললাম, জেনারেলাইজ ভাবে না, খুবই সিম্পল একটা উদাহরণ দেখালাম। আমরা ডিটেলসে বিভিন্ন কেসে আলোচনা করব, বাট এটাই আসলে ক্রোম্যাটোগ্রাফি। এই কারণে আমরা বলি কি যে অধিশোষণের মাত্রার উপর ভিত্তি করে পদার্থকে পৃথকীকরণকে আমরা আসলে ক্রোম্যাটোগ্রাফি বলি। যেমন এখানে এক্স এর সাথে এর শোষণ বেশি হয়েছে, এখানে এ পৃথক হয়ে গেছে। ওকে, এখন দেখো এই ক্রোম্যাটোগ্রাফি কয়টা ভাগে ভাগ করা যায়। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু অন্যভাবে ক্রোম্যাটোগ্রাফিকে 3টা ভাগে ভাগ করছি। ক্রোম্যাটোগ্রাফি যদি কৈশিকতার উপর বেস করে করা হয় তাহলে একরকম হয়, সেক্ষেত্রে 2টা ক্রোম্যাটোগ্রাফি হয়। একটা হলো পেপার ক্রোম্যাটোগ্রাফি আর একটা হলো পাতলা স্তর ক্রোম্যাটোগ্রাফি। ইংলিশে আমরা বলি থিন লেয়ার ক্রোম্যাটোগ্রাফি বা টিএলসি। ওকে, বাহ্যিক বলের উপর ভিত্তি করে ক্রোম্যাটোগ্রাফি 2 প্রকার, কলাম ক্রোম্যাটোগ্রাফি, আরেকটাকে বলা হয় হাই প্রেসার লিকুইড ক্রোম্যাটোগ্রাফি, বা এটাকে এখন প্রেসারের পরিবর্তে বলা হয় হাই পারফরম্যান্স লিকুইড ক্রোম্যাটোগ্রাফি।
আরেকটা হলো গ্যাস ক্রোমাটোগ্রাফি। এটা আলাদা লেখার কারণ হলো এই দুইটার মূল তত্ত্বে বেশ মিল আছে, বাট এটা কিছুটা আলাদা। আমার যে উদাহরণটা ছিল এটা এইগুলা সবগুলোর জন্যই যে এক্স্যাক্টলি মিলবে তা না, বাট আমরা জেনারেলাইজ ভাবে বলছিলাম, কেস বাই কেস আলোচনা করব। সো এটা গ্যাস ক্রোমাটোগ্রাফি বেশ আলাদা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আসো আগে আমরা কৈশিকতার উপর ভিত্তি করে যে ক্রোমাটোগ্রাফি আছে এবং বাহ্যিক বলের উপর ভিত্তি করে যে ক্রোমাটোগ্রাফি আছে সেটা একটু আলোচনা করি। কখনো চিন্তা করেছো যখন আমরা খেতে বসি অনেক সময় এরকম হয় না যে আমরা ডাইনিং টেবিলের উপরে পেপার পেতে নিই, পেপার পেতে তারপর কি করি আমরা খাই। এবার ধরো তোমার যে খাবারের যে ঝোল, রান্নার তরকারি ঝোল একটু পেপারের মধ্যে পড়ে গেল, কিছুক্ষণ পর দেখবে একটা উইয়ার্ড ঘটনা ঘটছে, একটা গোল সার্কেল তৈরি করছে, চারিদিকে ছড়ায় গেছে। এবং এই ছড়ায় যাওয়ার ভিতরে আবার ব্যাপার আছে, দেখবা বেশ কয়েকটা লেয়ার আকারে ছড়ায় যায়। দেখা যায় পানি একটু বেশি আকারে ছড়ায় যায়, হলুদ রঙের ঝোলের লেয়ারটা একটু ছোট হয়। কেন? কারণ কাগজের মধ্যে থেকে পানি যতটুকু দূরত্ব অতিক্রম করে ওই ঝোলটা কিন্তু ততটুকু দূরত্ব অতিক্রম করে না। আচ্ছা, এবার আরেকটা মজার উদাহরণ দিই। ধরো তুমি একটা কাগজে খুব সুন্দর করে একটা বৃত্ত এঁকেছো, রঙিন বৃত্ত। এবার ওই কাগজের মধ্যে একটু পানি পড়ে গেল, কি হয়? বৃত্তর রঙগুলো চারিদিকে লেপ্টে যায় না, চারিদিকে ছড়ায় যায়। দেখবা তখন দেখা যায় যে তুমি একটা রঙের বৃত্ত আঁকলেও অনেকগুলা রঙের কালি চারিদিকে ছড়ায় পড়ছে। এর কোনোটা একটু বেশি যাচ্ছে, কোনোটা একটু কম যাচ্ছে। কেন? প্রথম কথা হলো, আসলে তুমি যে রংটা ইউজ করছো সেটা আসলে অনেকগুলা রঙের সমষ্টি ছিল, আর তার এক একটা কাগজের প্রতি আসক্তি এক এক রকম ছিল, এবং পানির প্রতি, মেইনলি পানির প্রতি তাদের আসক্তি এক এক রকম ছিল। এই কারণে কিছু যৌগ পানির সাথে মিশে একটু দূরে চলে গেছে, কিছু যৌগ পানির সাথে মিশে একটু কম দূরে চলে গেছে। ভাইয়া, তুমি এই যে দুটো এক্সাম্পল তোমার রিয়েল লাইফে দেখছো, এটাই কিন্তু আসলে পেপার ক্রোমাটোগ্রাফি। আর একটু ডিটেলসে দেখো, তাহলে বুঝতে পারবা। ধরো আমার একটা যৌগ আছে যেটা আসলে একটা সবুজ বৃত্ত দ্বারা আমি চিহ্নিত করছি, এর ভিতর হয়তো বা একাধিক পদার্থ আছে, আমরা এটাকে সেপারেট করব। তাহলে এইটা হলো আমার সেই যৌগ যাকে আমরা পৃথকীকরণ করব বা যার অ্যানালাইসিস করব। এবার এই যৌগটা আমি একটা পেপারের উপর রাখছি বা পেপারের উপর এই রঙিন ডটটা দিচ্ছি। তাহলে পেপার হলো এখানে আমার স্টেশনারি ফেজ। তার মানে খেয়াল করে দেখো, পেপার ক্রোমাটোগ্রাফিতে পেপার স্টেশনারি ফেজ এবং যেটা আসলে ভৌত অবস্থা হলো কঠিন, তার মানে কঠিন হলো এখানে স্টেশনারি ফেজ। এবার এইটাকে আমি একটা পাত্রের ভিতর রাখছি, যে পাত্রে একটা দ্রাবক আছে, হয়তোবা সেটা পানি হতে পারে। এই দ্রাবকটা হলো আমার মোবাইল ফেজ, এটা মুভ করবে। তার মানে এক্ষেত্রে মোবাইল ফেজ হলো লিকুইড। এখন দেখো, এই মোবাইল ফেজের মধ্যে আমার স্টেশনারি ফেজকে আনলে কি হবে? আমি এই পাত্রের পানিযুক্ত বা দ্রাবকযুক্ত পাত্রের ভিতর অল্প পানি নিতে হবে, বেশি পানি নেওয়া লাগবে না। এখানে আমরা আমাদের এই স্টেশনারি ফেজের কাগজটা রাখছি, যেখানে আছে হলো একটা সবুজ রঙের যৌগ। এখন আমরা জানি এটা আমরা কিসের উপর ভিত্তি করে করতেছি বলতো? আমাদের ক্রোমাটোগ্রাফিটা কৈশিকতার উপর ভিত্তি করে। আমরা জানি কৈশিকতার কারণে এখান থেকে পানি আস্তে আস্তে উপরে চলে আসবে। আমি ধরলাম এই উচ্চতায় পানি উঠে আসবে। এখন দেখো, পানির ভিতর আমরা জানি দুইটা প্রান্ত আছে। এটাকে যদি আমি একটা পানির সাথে তুলনা করি, HO, এই প্রান্তটা নেগেটিভ, এই প্রান্তগুলা পজিটিভ। এখন ধরো এইখানের পানির অণুটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, তাহলে চিন্তা করো তার সাথে, তার এই ধনাত্মক অংশের সাথে এই যৌগের ঋণাত্মক অংশটা লেগে যাবে না? এখানে যে যৌগগুলো আছে তার যে ঋণাত্মক অংশ, তা পানির ধনাত্মক অংশের সাথে লেগে যাবে। সুতরাং যখন পানি মুভ করে সামনে চলে যাবে, তার গায়ে লেগে কিন্তু ওই গোল্লাটাও সাথে চলে আসবে। বুঝতে পারছো? সুতরাং পানি কৈশিকতার কারণে উপরে যাচ্ছে, কিন্তু পানির পোলারিটির কারণে পানির ধনাত্মক অংশের সাথে বা ঋণাত্মক অংশের সাথে এই যৌগের ধনাত্মক বা ঋণাত্মক অংশ যুক্ত হয়ে আস্তে আস্তে পানির সাথে সাথে উপরের দিকে উঠতে থাকবে। এখন ধরো আমরা কিছুক্ষণ পর দেখলাম উপরে দুইটা ডট আছে, একটা কালো আর একটা লাল। তার মানে এই সবুজ যৌগটা বেসিক্যালি দুইটা যৌগের তৈরি ছিল, একটা কালো একটা হলো লাল। এই কারণে আমি বলছি একটা উপাদান 1, একটা উপাদান 2। এখন তোমার প্রশ্ন হলো, ভাইয়া দুইটাই কেন একই জায়গায় নেই, দুইটা কেন ভিন্ন জায়গায় আছে? কারণ চিন্তা করো, এই লাল পদার্থটা পানির সাথে বেশি ভালোভাবে যুক্ত ছিল, তাই পানি যখন মুভ করছে লাল পদার্থ তার সাথে মুভ করে করে উপরে চলে গেছে। কালো পদার্থের বন্ধনটা পানির সাথে ততটাও দৃঢ় ছিল না, তাই সে পানির সাথে সামান্য দূরত্ব অতিক্রম করে তারপর আর যেতে পারে নাই।
তার মানে দেখো এই পানির সাথে যে পোলারিটির ফলে যে আকর্ষণ সৃষ্টি হয় তার উপর ভিত্তি করে কিন্তু আমরা দুইটা পদার্থকে আলাদা করে ফেললাম। যত দেরি করবা দেখবা এই ডিসটেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে, লাল পদার্থটা আস্তে আস্তে উপরে যেতে থাকবে, কালো পদার্থের সাথে তার সেপারেশনটা আরো ভালো হতে থাকবে। তার মানে বলতো পেপার ক্রোমাটোগ্রাফিতে আমরা আসলে সেপারেশন করলাম কিসের উপর ভিত্তি করে বলতো? পোলারিটির উপর ভিত্তি করে। বলতে পারবা কোন যৌগটা এই উপাদান 1 এবং 2 এর ভিতর কোন যৌগটা অধিক পোলার? চিন্তা করো, উপাদান 1 পানির সাথে বেশিক্ষণ লেগেছিল, বেশিক্ষণ দূরে গেছে, তার মানে এর পোলারিটি বেশি, তাহলে উপাদান 1 কিন্তু অধিক পোলার আর উপাদান 2 হলো কম পোলার। সো দেখো আমরা কিন্তু আসলে অ্যানালাইসিসও করে ফেলতে পারতেছি ক্রোমাটোগ্রাফির সাহায্যে। এবং এখানে একটা ধ্রুবকও ইউজ করা হয়, ধ্রুবকটা সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই। ধরো এখানে পানি অতিক্রম করছে h দূরত্ব, লাল পদার্থটার অতিক্রান্ত দূরত্ব h1 দি, লাল পদার্থের অতিক্রান্ত দূরত্ব h1। তাহলে আমি যদি h1 অর্থাৎ লাল পদার্থের অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই টোটাল দূরত্ব নিই, তাহলে একটা ধ্রুবক পাবো, এটাকে বলা হয় রিটারডেশন ফ্যাক্টর, মন্দন ফ্যাক্টর। 1 নম্বর পদার্থের জন্য রিটারডেশন ফ্যাক্টর হবে 1 নং পদার্থের অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক পানি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। সিমিলারলি 2 নং পদার্থের রিটারডেশন ফ্যাক্টর হবে h2/h, যেখানে h2 হলো 2 নং পদার্থ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। একটা জিনিস বুঝতে পারতেছি, অবশ্যই rf1 ইজ গ্রেটার দেন rf2 হবে, কারণ 1 নং পদার্থটা বেশি দূর চলে গেছে। তার মানে দেখো আমরা জানি দেখলাম যে 1 নং পদার্থ অধিক পোলার, আবার 1 নং পদার্থের রিটারডেশন ফ্যাক্টর কি বলতো? বেশি। তার মানে যত রিটারডেশন ফ্যাক্টরের মান বাড়তে থাকবে যৌগটা তত কিন্তু পোলার হতে থাকবে। সো দেখো আমরা অ্যানালাইসিস করতে পারতেছি, আবার এখান থেকে দুইটা পদার্থকে আলাদাও করে ফেলতে পারতেছি। সো আমাদের ক্রোমাটোগ্রাফি দুইটা পারপাসই সার্ভ হচ্ছে। যে ক্রোমাটোগ্রাফির সাহায্যে এটাকে আমরা বলি পেপার ক্রোমাটোগ্রাফি, যেখানে পেপার হলো স্টেশনারি ফেজ সলিড পদার্থ, দ্রাবক হলো লিকুইড মোবাইল ফেজ লিকুইড পদার্থ। আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতেছি পোলারিটির উপর বেসিস করে। এখন দেখো যদি আমরা পেপার ইউজ না করি, পেপার ইউজ করার একটা সমস্যা আছে, পেপারের সকল জায়গায়, কাগজের সকল জায়গা কিন্তু সমসত্ব না, মানে সব জায়গার গঠন সমান না। এই কারণে বর্তমানে পেপারের পরিবর্তে একটা থিন লেয়ার ইউজ করা হয়, যেটার উপর সাধারণত সিলিকা জেল দেওয়া থাকে। একটা কাচের উপর হয়তো বা সিলিকা জেল দেওয়া থাকতে পারে, তো কনসেপ্টটা সেম সেখানেও। তো এই থিন লেয়ারটা সিলিকা জেল দিয়ে যে তৈরি হয়, এটার মাধ্যমে যে ক্রোমাটোগ্রাফি হয় এটাকে আমরা বলি পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, সংক্ষেপে বলি টিএলসি। সো দেখো এই কারণে আমরা বলছিলাম থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি আর পেপার ক্রোমাটোগ্রাফি দুইটাই আসলে কৈশিকতার উপর ভিত্তি করেই করা হয়, দুইটাই আসলে সেম। সো আশা করা যায় এখন তোমরা দুইটাকে বুঝতে পারছো। আমরা কৈশিকতার উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে দুইটা পার্টে ভাগ করছি, একটা হলো গিয়ে পেপার ক্রোমাটোগ্রাফি আর একটা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, যে দুইটা আমরা দেখে আসলাম। এইটার সাথে একটু মিলও আছে এবার আমাদের পরবর্তী যে ক্রোমাটোগ্রাফিটা, বাট এখানে আসলে কৈশিকতার উপর ভিত্তি করে এই ফেনোমেনাটা হবে না, এবার ফেনোমেনাটা হবে আসলে বাহ্যিক বলের প্রভাবে। এই ক্রোমাটোগ্রাফিকে আমরা বলি হলো কলাম ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফিতে একটা কলাম থাকে, এটা হলো আমার কলামটা। এই কলামের নিচে আমি একটা ফ্লাক্স রেখে দিব, যেখানে আমি কালেক্ট করব আমার যৌগের পৃথকীকরণ, এক একটা পৃথক পৃথক পার্টকে। এবং অবশ্যই কলামটার উপাদান যেন পড়ে না যায়, কারণ একটা স্টপ কক দিয়ে এটাকে আটকায় রাখা হবে। এখন এই কলামের ভিতরে আমরা অনেক কিছু দেখতে পারতেছি, গোল্লা গোল্লা, এগুলা কি? আচ্ছা, 1 বাই 1 আসি। সবার উপরে লাল রঙের হলো সেই যৌগটা, যে যৌগটা আমরা পৃথক করব, সেই যৌগটাকে সবার উপর দিয়ে দেওয়া হবে। এখন এটা কি নিচে পড়ে যাবে? না, পড়বে না, কারণ আমি কিন্তু স্টপ কক লাগায় রাখছি। এরপরে দেখতে পাচ্ছি আমরা ডট দিয়ে, ছোট ডট দিয়ে যে জিনিসটা আমি বুঝাইছি, এটা হলো সলভেন্ট। সলভেন্ট হিসেবে এখানে আমি হয়তো পানি ইউজ করতে পারি। এই পানিটা কিন্তু মুভ করবে, তার মানে এখানে পানি হলো মোবাইল ফেজ, যেটা লিকুইড অবস্থায় থাকবে। এই কলামের ভিতর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সিলিকা জেল দেওয়া থাকবে। আসলে সিলিকা এমন একটা পদার্থ যে পারমিয়েবল, অর্থাৎ এর ভিতর থেকে পদার্থ পার হয়ে যেতে পারে। চিন্তা করো তুমি যদি বালির ভিতর পানি রেখে দাও, তাহলে দেখবা বালি থেকে চুয়ে চুয়ে পানি পড়ে যাচ্ছে। এই কারণে এখানে আমরা সিলিকা রেখে দিচ্ছি। সিলিকা হলো ফিক্সড হয়ে থাকবে, দ্যাট মিন্স এটা আমার স্টেশনারি ফেজ, স্থির দশা, যেটা কোন অবস্থায় আছে? সলিড। এখন কথা হলো ভাইয়া কি করে আপনি পানিকে নিচের দিকে আনবেন বা এই যৌগটাকে এখান থেকে এখানে পৃথকীকরণ করবেন? খুবই সহজ একটা উপায়, আমি স্টপ ককটা যদি খুলে দিই তখন সাথে সাথে কিন্তু পানি আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবে। কোন বলের প্রভাবে বলতো? আসলে নিচে আসবে যে বলের প্রভাবে, সেটা হলো আমাদের মহাকর্ষ বল।
মানে ওজনটা তার নিচের দিকে কাজ করবে। তাহলে আমরা বললাম না যে একটা বাহ্যিক বলের উপর ভিত্তি করে এই ক্রোমাটোগ্রাফি, সেই বাহ্যিক বলটা আসলে এখানে ওজন। ওকে, এখন ধরো আমি এটা খুলে দিছি, খুলে দিলে কি হবে, আস্তে আস্তে পানি আসতে থাকবে, তাই না? এবং দেখো পানির সাথে এই যৌগ কিন্তু একটু একটু করে আসতে থাকবে। কেন? এক্সাক্ট ব্যাখ্যা আমাদের আগের কনসেপ্টে যা ছিল, কারণ পানির ঋণাত্মক বা ধনাত্মক অংশের সাথে এই যৌগের ধনাত্মক ঋণাত্মক অংশ আকৃষ্ট হবে। সো পানি যখন এখান থেকে আমার এই কালো ডটগুলা হলো পানি, কালো ডটের পানিগুলা, এই কালো ডটগুলো হলো পানি, পানির অণুগুলো আস্তে আস্তে নিচে নামতে থাকবে, তার সাথে সাথে লাল পদার্থের যে অংশ পানির সাথে আকৃষ্ট হয় তারাও আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। এখন ধরো কিছুক্ষণ পর যে তুমি দেখলা এখানে দুইটা ব্যান্ড আছে, একটা ব্যান্ড এরকম আরেকটা ব্যান্ড এরকম, মানে আমি দুইটা কালার দিয়ে দেখাইছি, একটা হলো ব্লু আর একটা হলো গ্রিন। হ্যাঁ, এটার কারণ কি দেখো, বেসিক্যালি এই লাল যৌগটা ব্লু আর গ্রিন দিয়ে তৈরি ছিল। এই যৌগের ভিতর দুইটা পার্ট ছিল, ব্লু আর গ্রিন। এর ভিতর ব্লু পদার্থটার পানির সাথে আসক্তি খুব বেশি ছিল, তাই পানির সাথে সে আকৃষ্ট হয়ে নিচের দিকে নেমে আসছে। গ্রিন পদার্থটার পানির সাথে আসক্তি এতটা বেশি ছিল না, তাই সে গ্রিন পদার্থটা অল্পটুকু দূরত্ব অতিক্রম করছে। দেখো এখন কিন্তু ইজিলি আমরা বুঝতে পারতেছি যে এই লাল যৌগটা আসলে গ্রিন আর ব্লুর সামেশন। সো অ্যানালাইসিস করতে পারলাম না কয়টা পদার্থ দ্বারা তৈরি, দুইটা পদার্থ দ্বারা তৈরি। তাহলে দেখো কিসের উপর ভিত্তি করে অ্যানালাইসিস করলাম, এখানেও কিন্তু আসলে আমাদের সেপারেশনটা হয়েছে জাস্ট লাইক দা পেপার ক্রোমাটোগ্রাফি, এখানেও সেপারেশন হয়েছে পোলারিটির উপর ভিত্তি করে। এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া এটা কি করে আমি আলাদা করব, দেখো আমি মানে সেপারেটলি টোটালি কালেক্ট কি করে করব। আমি একটু আগে তোমাদের পেপার ক্রোমাটোগ্রাফির সময় বলছিলাম দ্য মোর টাইম পাসেস, এই ডিসটেন্সটা কিন্তু আস্তে আস্তে কি হবে বলতো, বাড়তে থাকবে, কারণ এর যেহেতু পানির সাথে আসক্তি বেশি নিচের দিকে আসতে থাকবে, হয়তো পরিমাণ কমবে। কখনোই আমরা ক্রোমাটোগ্রাফিতে 100% পরিমাণ পাবো না, 100% কেন, খুবই সামান্য পরিমাণ পাবো, বাট ডেফিনেটলি তাদের সেপারেশনটা ডে বাই ডে টাইম পাসেস ওয়ে আর এটা আরো ভিগারাস হবে, মানে আস্তে আস্তে তাদের ডিফারেন্সটা বাড়তে থাকবে। এখন এমন একটা সময় হয়তোবা এই নীল পদার্থটা এসে এই সরু পথ দিয়ে নল দিয়ে এখানে এসে জমা হবে, বলতো তখন সবুজটা কোথায় থাকবে, সবুজটা আরেকটু নামবে, হয়তোবা সবুজটা এখানে চলে আসবে। তার মানে এটা হলো আমার 1 নাম্বার চিত্র, এটা হলো 2 নাম্বার চিত্র। তাহলে দেখো 2 নাম্বার চিত্রে একটা পদার্থ কিন্তু সম্পূর্ণই সেপারেট হয়ে গেছে, নীল পদার্থটা। এখন তুমি এই ফ্লাক্সটা নিয়ে যাও, নীল পদার্থ তোমার, তুমি কিন্তু লাল থেকে নীলটাকে আলাদা করে ফেললে। সো আশা করা যায় তোমরা কলাম ক্রোমাটোগ্রাফি বুঝতে পারছো। এখানেও স্টেশনারি ফেজ একটা সলিড, বাট সিলিকা জেল, লিকুইড ফেজ ছিল এখানে সলভেন্ট, পানি হতে পারে। আর যৌগটাকে কি বলের প্রভাবে নেওয়া হচ্ছে, মহাকর্ষ বলের প্রভাবে, তার ওজনের প্রভাবে নিচের দিকে নেওয়া হচ্ছে, এবং তাদের সেপারেশনের বেসিস হলো পোলারিটি। এখন দেখো ডেফিনেটলি ইটস আ ভেরি স্লো প্রসেস, কজ ওজনের প্রভাবে আস্তে আস্তে এই জিনিসটা নিচের দিকে নামতে থাকবে, বাট তুমি চাও এই জিনিসটা খুব দ্রুত করতে, তাহলে ডেফিনেটলি তোমাকে কি করতে হবে, আলাদা প্রেসার দিতে হবে, প্রেসার দিয়ে তুমি এটাকে নামায় দেবা। তুমি যদি এক্সটার্নাল প্রেসারের প্রভাবে এই জিনিসটাকে নামায় দাও, প্রসিডিউর সেম আছে, বাট তুমি মহাকর্ষ বলের উপর ডিপেন্ড না করে নিজেই প্রেসার অ্যাপ্লাই করলা, তখন সেটাকে আমরা বলি হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি বা এইচপিএলসি। যদিও এখন অবশ্য পিতে বলা হয় পারফরমেন্স, বাট অ্যাকচুয়ালি পিটা আসছে প্রেসার থেকে। বলতো পারফরমেন্স কেন বলা হচ্ছে হাই পারফরমেন্স, কারণ এটা অনেক দ্রুত হয়ে যাবে, তোমার ওয়েট করা লাগবে না। তাহলে দেখো আমাদের এইচপিএলসিও কিন্তু আসলে কলাম ক্রোমাটোগ্রাফির মতোই, সেখানে আসলে বাহ্যিক চাপের প্রভাবে এই ঘটনাটা ঘটানো হয়, এবং দুইটা ক্ষেত্রেই আসলে এই কথাগুলা অ্যাপ্লিকেবল। সো আশা করা যায় তোমরা এই বাহ্যিক বলের উপর ভিত্তি করে সংগঠিত যে দুইটা ক্রোমাটোগ্রাফি, এইচপিএলসি এবং কলাম ক্রোমাটোগ্রাফি, এখন বুঝতে পারছো। আমি এর আগে তোমাদের বলেছিলাম যে কৈশিকতার উপর ভিত্তি করে যে দুইটা ক্রোমাটোগ্রাফি, আমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এবং পেপার ক্রোমাটোগ্রাফি, এটার সাথে সাদৃশ্য আছে আমাদের বাহ্যিক বলের উপর ভিত্তি করে যে দুইটা ক্রোমাটোগ্রাফি করা হয়, একটা হলো এইচপিএলসি এবং আরেকটা হলো কলাম ক্রোমাটোগ্রাফি। বাট এই চারটা টাইপের চেয়ে সেপারেট একটা টাইপ হলো গ্যাস ক্রোমাটোগ্রাফি। আসলে গ্যাস ক্রোমাটোগ্রাফিটা কি দেখে দিই। এক্ষেত্রে আমাদের যে যৌগটা আছে সেই যৌগটাকে আমি ইনজেক্ট করব একটা নল দিয়ে। তো দেখো ইউজুয়ালি কিন্তু আমাদের যে যৌগটা পৃথক করতে হয় সেই যৌগগুলো লিকুইড অবস্থায় থাকে, বাট এখানে আসলে একটা হিট চেম্বারের মাধ্যমে যৌগটাকে গ্যাস
অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি প্রথম থেকে তোমাদের বোঝানোর সুবিধার্থে যৌগটা দুইটা পার্ট এঁকে দিয়েছি, একটা হলো ব্লু, একটা হলো রেড। দ্যাট মিনস আমাদের যৌগটা দুইটা পার্টে আছে, একটা ব্লু এবং রেড পার্ট, বাট দুইটাই একই সাথে আছে। আমরা যাচ্ছি দুইটাকে পৃথক করতে বা এটা বোঝাতে যে কোনটা কিরকম অবস্থায় আছে এটা অ্যানালাইসিস করতে, কোনটা কি যৌগ। এখন দেখো আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফিতে প্রথমেই মেইনলি যে কাজটা করা হয় সেটা হলো এই যে যৌগটা আছে এর ভিতর থেকে একটা নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাসকে চালনা করানো হয়। তার মানে দেখো এটা হলো আমাদের সচল দশা। আমরা পেপার ক্রোমাটোগ্রাফিতে দেখছিলাম পানি মুভ করে, পানি সচল দশা ছিল। কলাম ক্রোমাটোগ্রাফিতেও পানি মুভ করছিল, পানি সচল দশা ছিল। বাট এবার কিন্তু সচল দশা বা মোবাইল ফেজ হিসেবে একটা গ্যাস ইউজ করা হচ্ছে। তার মানে এক্ষেত্রে মোবাইল ফেজ হলো গ্যাসাস। এখন দেখো কেন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হচ্ছে, আশা করা যায় তোমরা বুঝতে পারছো। কারণ আমার যে গ্যাসটা এখান থেকে আসবে সে যদি এই যৌগগুলোর সাথে বিক্রিয়া করে ফেলে তাহলে কখনোই আমরা আসলে পৃথক করতে পারবো না। এই কারণে আমরা এমন একটা গ্যাস পাঠাচ্ছি যে কখনোই বিক্রিয়া করে না। এখন দেখো এই গ্যাসটাকে অনেক সময় ক্যারিয়ার গ্যাসও বলা হয়, কারণ এটা হলো আমাদের মুভ করতেছে, ক্যারি করে নিয়ে যাবে। এখন এই গ্যাসটা তো ক্যারিয়ার গ্যাস এই বরাবর মুভ করে যাবে, তো এই যাওয়ার পথে একটা টিউবের ভিতর থেকে যাবে। সেই টিউবের ভিতর আবার গায়ে একটা লিকুইড পদার্থ, যে কালো ডট দিয়ে দেওয়া লিকুইড পদার্থ গায়ে লাগানো থাকে। তাহলে এই লিকুইড পদার্থটা এবার স্টেশনারি ফেজ হিসেবে কাজ করতেছে, স্থির দশা। এখন কি হবে দেখো কিভাবে পৃথক হবে। যখন এই ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসটা যাবে তার সাথে তো নীল এবং লাল দুইটাই যেতে থাকবে, কারণ ধাক্কায় ক্যারিয়ার গ্যাস ক্যারি করে নিয়ে যেতে থাকবে। কিন্তু এইখানে যে কালো কালো ডট দিয়ে যে আমি লিকুইড ফেজটা দেখাইছি তার সাথে কিন্তু এই যৌগর একটা অংশ অ্যাটাচড হয়ে যাবে। কেন অ্যাটাচড হবে এই প্রসঙ্গে আমি পরে আসতেছি। ধরো নীল অংশটা অ্যাটাচড হয়ে গেল আর লাল অংশটা হলো অ্যাটাচড হলো না বা কম হলো, তাহলে দেখো লাল অংশটা তো পার হয়ে যাবে, নীল অংশটা ওখানে কি হবে, থেকে যাবে। এখন আমি একটা ডিটেক্টরের সাহায্যে দেখবো যে কতটুকু লাল আসছে, সেটাকে আমরা গ্রাফিক্যালি প্লট করব। এটা কম্পিউটারাইজ প্রসেস, কমপ্লিটলি কম্পিউটারে এটা করে দিবে যে কতটুকু লাল গ্যাস আসছে, কত সময় লাগছে, তাহলে আমরা গেস করতে পারি যেটা আসলে কোন গ্যাস। আসলে কি করে গেস করতে পারি এই জিনিসটা আগে বলে নিই। ধরো আমরা দেখতে পারতেছি যে লালের জন্য এই পিকটা পাওয়া গেছে। এখন কিছু পরিচিত গ্যাসের জন্য অলরেডি এটা করে দেওয়া হয়, যেমন মিথেন, হেক্সেন, হেপটেন। এখন ধরো এই পিকটা এক্স্যাক্টলি হেক্সেনের সমান আসছে, তার মানে আমরা বুঝতে পারবো যে লাল গ্যাসটা আসলে কি গ্যাস বলতো, হেক্সেন। ধরো তারপর কিছুক্ষণ পর লাল পার হওয়ার পর অল্প অল্প করে ব্লু আসছে, ব্লুর জন্য পিকটা পাওয়া গেছে এরকম, এটা আরেকটা গ্যাসের অনুরূপ হলে আমরা বুঝতে পারবো এটা সেই গ্যাস। সো এইভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। এখন একটা প্রশ্ন নিশ্চয়ই তোমাদের মনে চলে আসছে, এই প্রশ্নের উত্তর আগে দিয়ে নিই যে ভাইয়া এটা হলো আমার লাল গ্যাসের পিক যেটা প্রথমে আসছে, তারপর নীল গ্যাসের পিক, নীল গ্যাস পরে আসছে কারণ সেটা হলো লিকুইডের সাথে অ্যাটাচ ছিল, বাট এইটা কার পিক? ভাইয়া দেখো সবার আগে লাল এবং নীল আসার আগে কি ইনার্ট গ্যাসটা আসছে না, যে ক্যারিয়ার গ্যাসটা, তাহলে এই পিকটা আসলে সেই ক্যারিয়ার গ্যাসের জন্য, মানে বাহক যে গ্যাস। তাহলে প্রথমে একটা সামান্য বাহক গ্যাসের পিক পাবো, তারপর যে গ্যাসটা প্রথমে বাহক গ্যাসকে নিয়ে আসবে তার পিক পাবো, এবং তারপরে যে গ্যাসটা আসবে সেটার পিক পাবো। এখন খেয়াল করো, তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এটা তো বললেন না যে কেন নীলটা থেকে গেল লালটা মুভ করলো। দেখো এটা মূলত হয়েছে তাদের স্ফুটনাঙ্কের পার্থক্যের কারণে। ধরো যখন এই গ্যাসগুলা আসছে এখান থেকে যাচ্ছিল তখন এই জায়গার যে কালো ডটের লিকুইড পদার্থটা সে কিন্তু গ্যাসকে চেষ্টা করবে তাপ গ্রহণ করে গ্যাসকে আবার তরলে পরিণত করতে। এখন চিন্তা করো দুইটা গ্যাসের ভিতর কোনটা তরলে পরিণত হবে আর কোনটা গ্যাস আকারে চলে যাবে। অবশ্যই যে গ্যাসটার, ধরো লাল এবং নীল গ্যাসের ভিতর দুইজনের স্ফুটনাঙ্ক হলো যথাক্রমে T2 আর T1, এবং এখানে T1 এর মানটা হলো T2 অপেক্ষা ছোট। তার মানে চিন্তা করো, ধরে নাও দুইটা গ্যাসই তরল হয়ে গেছে, দুইটা গ্যাস তরল হয়ে যাওয়ার পর তারা পুনরায় চেষ্টা করবে তাপ গ্রহণ করে কিসে পরিণত হইতে, গ্যাসে পরিণত হতে। এখন দেখো যার স্ফুটনাঙ্ক কম সে তো সহজেই গ্যাসে পরিণত হবে, যেহেতু আমি বলে দিছি লালের স্ফুটনাঙ্ক কম, তাই এখান থেকে লাল কিন্তু আবার অল্প তাপ গ্রহণ করে সহজেই গ্যাসে পরিণত হয়ে যাবে। সুতরাং লাল তখন মুভ করতে থাকবে, আর নীলের যেহেতু স্ফুটনাঙ্ক বেশি তাই নীল একটু পিছায় পড়বে, সে হয়তো বা আসবে একটু পরে। সো আশা করা যায় এবার তোমরা বুঝতে পারছো যে নীল এবং লালের এই পৃথকীকরণের মূল কারণ হলো দুইজনের স্ফুটনাঙ্কের পার্থক্য। অধিক উদ্দায়ী যে গ্যাসটা সেই গ্যাসটা সহজেই গ্যাস আকারে চলে যাবে, কম উদ্দায়ী গ্যাসটা তরলের সাথে লেগে থাকবে।
ধরো দুইটা গ্যাসেরই উদ্দায়িতা সমান, দুইটা গ্যাসেরই স্ফুটনাঙ্ক সমান, বলো তো তখন কি হবে? তখন হালকা গ্যাসটা চলে যাবে, ভারী গ্যাসটা থেকে যাবে, কারণ হালকা গ্যাসের মুভ করতে অবশ্যই সহজ হবে। সো দেখো এবার আমরা লালটা আগে আসবে, লালের পিক আগে পাবো, নীল পরে আসবে, নীলের পিক পরে পাবো, এবং সহজেই আমরা তখন বুঝে যেতে পারবো যে এখানে কি কি উপাদান গ্যাস আছে এবং তার পরিমাণ কিরকম বা সেটা কোন গ্যাসের অনুরূপ। সো আশা করা যায় তোমরা গ্যাস ক্রোম্যাটোগ্রাফি বুঝতে পারছো। এটা আসলে আমাদের অন্যান্য ক্রোম্যাটোগ্রাফির চেয়ে একটু আলাদা ছিল। এবং একটা কথা আমি আগেরগুলোর ক্ষেত্রে লিখছিলাম যে সেপারেশন কিসের উপর বেসিস করে করা হয়। দেখো সোফার আগের উদাহরণগুলো আমরা সেপারেশন করছিলাম পোলারিটির উপর বেসিস করে, এবার কিন্তু সেপারেশন করলাম বয়েলিং পয়েন্ট, দ্যাট মিন্স ফুটনাঙ্কের উপর বেসিস করে। তাহলে আসো এবার আমরা আমাদের এই কেবল যে বিভিন্ন রকম ক্রোম্যাটোগ্রাফি শিখলাম এটাকে একটু সামারাইজ করি। মোটামুটি আমরা 5টা রকম ক্রোম্যাটোগ্রাফি শিখছি: পেপার ক্রোম্যাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোম্যাটোগ্রাফি, কলাম ক্রোম্যাটোগ্রাফি, এইচপিএলসি এবং গ্যাস ক্রোম্যাটোগ্রাফি। এবং কোনটা সচল দশা অর্থাৎ মোবাইল ফেজ অথবা স্থির দশা স্টেশনারি ফেজ ছিল, এটা একটু রিভাইজ করে ফেলি। পেপার ক্রোম্যাটোগ্রাফিতে আমরা কাগজ স্থির ছিল, সেটা হলো আমার স্থির দশা, তাই সলিড, বাট তার ভিতরতে দ্রাবক পানি মুভ করছে, তাই মোবাইল ফেজ ছিল লিকুইড। কিসের উপর ভিত্তি করে আলাদা করছি আমরা? পোলারিটির উপর ভিত্তি করে। থিন লেয়ার ক্রোম্যাটোগ্রাফিও সেম, জাস্ট কাগজের পরিবর্তে থিন লেয়ার আসছে সিলিকা জেলের। কলাম ক্রোম্যাটোগ্রাফিতেও একটা সিলিকা জেলের স্থির দশা ছিল, যার ভিতরে একটা দ্রাবক লিকুইড অবস্থায় মুভ করছে, তার মানে এবারও মোবাইল ফেজ লিকুইড, স্টেশনারি ফেজ সলিড। এখানেও আমরা পোলারিটির উপর ভিত্তি করে আলাদা করছি। এইচপিএলসি আর কলাম ক্রোম্যাটোগ্রাফি একেবারেই সেম, জাস্ট এইচপিএলসিতে আমরা বাইরে থেকে চাপ প্রয়োগ করি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের গ্যাস ক্রোম্যাটোগ্রাফি, যেটা এই চারটার চেয়ে কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট। দেখো এই চারটা একই টাইপ। গ্যাস ক্রোম্যাটোগ্রাফির ক্ষেত্রে সচল অবস্থায় ছিল কিন্তু গ্যাস, ওই যে ক্যারিয়ার গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, আর লিকুইড একটা পদার্থকে স্থির রাখা হয়েছিল এবং তাদেরকে পৃথকীকরণ করা হয়েছে কিসের উপর ভিত্তি করে বলতো? বয়েলিং পয়েন্টের উপর ভিত্তি করে। তাহলে এরই সাথে সাথে আমাদের দীর্ঘ C1 এর জার্নি শেষ হয়ে গেল। তোমাদের সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। অল দ্য বেস্ট। আশা করা যায় তোমরা অঙ্কগুলা প্র্যাকটিস করবা এবং অবশ্যই এই সূত্র বা এই কনসেপ্ট ইউজ করে বইয়ের অন্যান্য অঙ্ক, লেকচার শিটের অন্যান্য অঙ্ক সলভ করার চেষ্টা করবা।